আমরা গ্লাইকোজেন পড়বো, ঠিক আছে? কি পড়বো গ্লাইকোজেন, গ্লাইকোজেন, ঠিক আছে? তাহলে আসো শোনো, এই যে গ্লাইকোজেন কি বলতো? গ্লাইকোজেন আর স্টার্চ প্রায় সেম, ঠিক আছে? সমস্যা হচ্ছে যেই প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাবারের নাম হলো যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে সে সকল প্রাণীর সঞ্চিত খাবারের নাম হলো স্টার্চ। আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যেমন ধরো মানুষ নিজের খাবারকে নিজে তৈরি করতে পারে না কিন্তু, এদের সঞ্চিত খাবারের নাম হচ্ছে গ্লাইকোজেন। কি বলতো? গ্লাইকোজেন। শুধু মানুষ না, এই যে ধরো আমরা আমরা যে দেখি আর কি, হ্যাঁ, মানুষের বাহিরে ধরো এই যে ছত্রাক, এই ছত্রাকগুলাও কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে এদেরও সঞ্চিত খাবারের, ঠিক আছে, তাহলে তাদেরও সঞ্চিত খাবারের নাম কি হবে বলো তো? কি হবে বলো তো? কি হবে বলো তো? গ্লাইকোজেন। কি হবে গ্লাইকোজেন, ঠিক আছে? রিয়াদ, তোমার কি দেখতে অনেক বেশি সমস্যা হচ্ছে? এখন তো একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বলো তো একটু বেশি বেশি ইয়া হচ্ছে, দেখো তো, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে গ্লাইকোজেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে এই যে গ্লাইকোজেন নিয়ে আমরা কিছু 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 জিনিস, আমরা গ্লাইকোজেন নিয়ে কিছু জিনিসপত্র লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের কি কোনোভাবে নেটওয়ার্কের সমস্যা? বাকিদেরটা ঠিক আছে, বাকিদেরটা তো ঠিকঠাক আছে। তাহলে একটু রিয়াদ একটু দেখো তো যে তোমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে কিনা। বেশি সমস্যা হলে প্রয়োজনে ক্লাস থেকে লিভ নিয়ে আরেকবার জয়েন করো তো, ঠিক আছে? অনেক সময় নেটওয়ার্ক খারাপ দেখাইলে স্ক্রিন বেশি ব্লার দেখায়, মানে এই মুহূর্তে আমার এই দিক থেকে সব কিছু ঠিকঠাক আছে এরকমই মনে হচ্ছে আর কি, যে আমাদের আরও ডিভাইস যে কানেক্টেড আছে তো সেগুলো ঠিকঠাক দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আসো আমরা এই যে গ্লাইকোজেনের কথা বললাম না, তাহলে এই যে গ্লাইকোজেন, হ্যাঁ, এই গ্লাইকোজেন সঞ্চিত থাকে দুই জায়গায়, তোমরা মনে রাখবা। মানুষের দেহে গ্লাইকোজেন সঞ্চিত থাকে দুই জায়গায়। কয় জায়গায় বলো তো? দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায় সমস্যা সঞ্চিত থাকে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকতেছে, তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, ঠিক আছে? খুবই 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 মনোযোগ দিয়ে আমাদের আমাদের কথা শুনবা। গ্লাইকোজেনে কিছু কথা আমি বলবো, এই জন্য গত দিনের ক্লাসে কিন্তু আমরা গ্লাইকোজেন শেষ করি নাই, ঠিক আছে? তাহলে গ্লাইকোজেন আমার দেহে সঞ্চিত থাকে দুইটা জায়গায়। একটা হচ্ছে কোথায় বলো তো? আমাদের লিভারে। কোথায়? লিভারে। আরেকটা কোথায় সঞ্চিত থাকে জানো? আমাদের 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 মাসলে। কোথায় কোথায়? মাসলে, ঠিক আছে? তাহলে এই দুই জায়গায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, এই দুই জায়গায় গ্লাইকোজেন কেন সঞ্চিত থাকে তার কি লাভ হয়েছে? তার কিছু লাভ হয়েছে, শোনো। আমাদের মাসল দেখো কন্টিনিউয়াস আমাদের মাসল সংকোচন প্রসারণ করে, তাই না? দেখো কখনো কোনো সময় মাসল বসে যে তুমি সংকোচন করতে যাচ্ছ কিন্তু মাসলের কাছে শক্তি নাই, মাসল সংকোচন করে নাই, ঠিক আছে? হ্যাঁ, তোমার দুর্বল লাগছে যে ভাই খুবই ক্লান্ত লাগতেছে, আর হাঁটতে পারতেছে না, আর দৌড়াইতে পারতেছে না, এরকম হয়েছে, কিন্তু মাসল কি একেবারে জব দিছে কখনো যে না আমি আর পারবো না, ঠিক আছে, আমি আর সংকোচনই করবো না? এই জন্য তুমি কখনো এই যে সংকোচন করতে যাচ্ছ কিন্তু দেখছো আটকে আছে, কিরে বেন্ড হয় না কেন? এরকম কখনো হয়েছে? এরকম কিন্তু কখনো হয় নাই। কেন বলো তো? কারণ আমাদের মাসলে অলওয়েজ গ্লাইকোজেন স্টোর থাকে এবং এদের কাজ শুধুমাত্র ওই মাসলকে শক্তি দেওয়া, ঠিক আছে? তাহলে মাসলে যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে তাদের কাজ শুধুমাত্র কি বলতো? মাসলকেই শক্তি দেওয়া, ঠিক আছে? এর বাইরে ওরা আর কোথাও আসে না। আর লিভারের গ্লাইকোজেনের একটা বিশেষ ব্যাপার আছে, শোনো। ধরো আমি খাবার দাবার খাইছি, মনে করো আজকে কঠিন একটা বিয়ের দাওয়াত ছিল, প্রচুর খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মনে করো অনেক প্রচুর 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 মানে প্রচুর অনেক খাবার দাবার খেয়ে ফেলছি, ঠিক আছে? এখন বলো তো আমার দেহে এখন শর্করার পরিমাণ বেশি না কম বলো তো? আমার দেহে এখন গ্লুকোজের পরিমাণ কম না বেশি বলো তো? বলো তো কি হয়? যে আমরা যখন অনেক বেশি খাবার দাবার খেয়ে ফেলি তখন আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ রক্তে যায়, কোথায় যায়? রক্ত থেকে এরা কোথায় চলে যায় জানো? রক্ত থেকে এরা গ্লাইকোজেন হয়ে লিভারে সঞ্চিত থাকে, এটা মনে রাখো। তাহলে আমরা যখন অনেক খাবার দাবার খাই বা আমরা যখন খাবার দাবার খাই আমাদের এই খাবারগুলো তো পাকস্থলীতে যে গ্লুকোজে পরিণত হয়, তাই না? এই গ্লুকোজগুলো কোথায় যায়? রক্তের মাধ্যমে যে লিভারে যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে? ঠিক আছে, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে? এই প্রসেসটাকে কি গ্লাইকোজেনোলাইসিস বলে না? না, গ্লাইকোজেনোলাইসিস না দীপ, এই প্রসেসকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি বলে গ্লাইকোজেনেসিস। এরপরে কি হয় জানো? এখন ধরো আমি খাচ্ছি না, ধরো আমি 5 ঘন্টা ধরে না খাওয়া, ঠিক আছে? বা ধরো আমরা যখন রোজা থাকি, ঠিক আছে, আমরা তো তখন দিনের বিশাল বড় একটা সময় না খাওয়া থাকি। তাহলে ওই সময় কি আমাদের শরীরে শক্তি লাগবে না বলো তো? অবশ্যই শক্তি লাগবে। তখন কি হয় জানো? লিভারের এই লিভারে যে সঞ্চিত গ্লাইকোজেনটা আছে,
এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। তারপর এই গ্লুকোজটা কোথায় আসে জানো? ব্লাডে। ঠিক আছে, তাহলে কি হয় দেখো, আমার লিভারে গ্লাইকোজেন আছে, কি আছে কি আছে? লিভারে গ্লাইকোজেন আছে। এই গ্লাইকোজেনটা ভাঙলো, ভেঙে গ্লুকোজে পরিণত হলো, তারপর সেটা রক্তে আসলো। কোথায় আসলো ভাইয়া? রক্তে। কোথায় আসলো ভাইয়া? এটা একটু মনোযোগ দিয়ে শোনো। রক্তে আসে, দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখলো। তাহলে দেখো, এই যে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখার উপর কার ভূমিকা? লিভার গ্লাইকোজেনের। এখানে কিন্তু মাসল গ্লাইকোজেনের সম্পর্ক নাই। এই যে আমি যে প্রসেসটা দেখালাম দীপ, এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভাঙা। যখন আমরা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করব, তখন এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। শোনো, তোমরা এখনই এই টার্ম নিয়ে মাথা খারাপ করো না। তোমাদের সামনে পরিপাক বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এই গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস এগুলো সুন্দর করে পড়ায় দেওয়া হবে। কোনো টেনশনের কিচ্ছু নাই। তোমাদেরকে আপাতত আমি দুইটা জিনিস, ঠিক আছে, দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্লাইকোজেন আছে দুই জায়গায়। ঠিক আছে, মাসলের গ্লাইকোজেন ও মাসলেই থাকে, ও ওইখান থেকে সরবে না। ওর কাজ ওইখানে শুধুমাত্র আমাদের পেশিগুলোকে শক্তি দেওয়া, এছাড়া ওর আর কোনো কাজ নাই। আর দেখো ভাইয়া, লিভারের যে গ্লাইকোজেন কি হয়, লিভারের গ্লাইকোজেনগুলা যখনই আমার বডিতে, আমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখনই এরা ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে আমার রক্তে এসে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। বোঝা গেছে? আবার দেখো, যখন আমার রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আবার কি করে দেখো, এই গ্লুকোজগুলা গ্লাইকোজেনে, তখন আবার এই প্রসেসটা হবে উল্টা। দেখো, আমার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আবার এই প্রসেসটা হবে উল্টা। ঠিক আছে, ধরো রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে গেছে, রক্ত এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে, গ্লাইকোজেন হয়ে এরা আবার লিভারে সঞ্চিত থাকবে। বুঝতে পারছো জিনিসটা? এরকম হয় আর কি। হ্যাঁ, তাহলে বলো তো, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে কোন গ্লাইকোজেন? লিভার গ্লাইকোজেন নাকি মাসেল গ্লাইকোজেন? হুমায়রা বসে প্রয়োজন অনুসারে গ্লাইকোজেন কি প্রোটিন আর ফ্যাটে পরিণত হয়? হ্যাঁ, প্রয়োজন অনুসারে গ্লাইকোজেন না, ওই গ্লুকোজই প্রোটিন আর ফ্যাটে পরিণত হতে পারে লিভার। এই তো সাবাস, এই দুইটা কথা তোমাদেরকে আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করতেছিলাম। মূল কথা দুইটা হচ্ছে যে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত থাকে দুইটা জায়গায়, একটা হচ্ছে লিভারে এবং আরেকটা হচ্ছে মাসলে। এই দুইটা কথা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা আমাদের পড়ানো গ্লাইকোজেনের অনেক কিছু আমরা পড়ায় ফেলছি। ঠিক আছে, এবং দেখো, আমাদের রক্তে সবসময় কিন্তু গ্লুকোজ একটা নির্দিষ্ট মাত্রা মেনটেন করে। হ্যাঁ, এর বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। ঠিক আছে, তাহলে এখন আমরা যেই জিনিসপত্রগুলো পড়লাম, এখানে আমরা আমরা গ্লাইকোজেনের অর্ধেক ব্যবহার করে ফেলছি, আমরা গ্লাইকোজেনের পুরো ব্যবহার করে ফেলছি, আমরা গ্লাইকোজেনের অর্ধেক বৈশিষ্ট্য পড়ে ফেলছি। তাহলে আসো আমরা এখন গ্লাইকোজেন বইয়ে যা আছে সেটা একটু দেখি। দেখো এখানে কি আছে, খেয়াল করে দেখো। এই যে গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেনের ক্ষেত্রেও খেয়াল করো, এই যে গ্লাইকোজেন আমাদের আমাদের যখন বসে, এখানে মূল গাঠনিক একক কি দেখো? আলফা ডি গ্লুকোজ। এটা তো তোমরা জানো, মূল গাঠনিক একক কি? আলফা ডি গ্লুকোজ। এটা যে আলফা ডি গ্লুকোজ, এটা তোমরা আমরা গতদিন দেখছি। আমরা গতদিনের যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা স্টার্চ এবং সেলুলোজের গঠন পড়ছিলাম। স্টার্চের যে গঠন পড়ছি ভাইয়া, গ্লাইকোজেনের গঠন একদম সেম। ঠিক আছে, স্টার্চের যে গঠন পড়ছে, গ্লাইকোজেনের গঠন একদম সেম। ঠিক আছে, ওটাই। এই যে এখানেও দেখো লেখা আছে অ্যামাইলোপেকটিনের মতো এর এর অণুগুলোও শাখান্বিত। দেখো এখানেও এদেরও শাখা আছে। ওই যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, গতদিন আমরা পড়ছিলাম স্টার্চ কি নিয়ে গঠিত ভাইয়া? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, তাই না? এবং আমরা বলছিলাম অ্যামাইলোজের কোনো শাখা নাই, কিন্তু কার শাখা আছে? অ্যামাইলোপেকটিনের। কার শাখা আছে ভাইয়া? এই যে অ্যামাইলোপেকটিনের। দেখো এদেরও শাখা আছে, এবং এই প্রত্যেকটা শাখায় দেখো, প্রতিটি শাখায় 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে। প্রতিটি শাখায় সচরাচর কয়টা গ্লুকোজ থাকে? 10 থেকে 20টি। ঠিক আছে, এবার দেখো এখানে এই লাইনটা প্রাণীদেহের, দেখো প্রাণীদেহে যকৃত, খেয়াল করে দেখো কোন কোন জায়গায় সঞ্চিত আছে। দেখো প্রাণীদেহে যকৃত এবং মাংসপেশিতে, দেখো মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে। ঠিক আছে, আর দেখো আমাদের সঞ্চিত খাবারের নাম যেহেতু গ্লাইকোজেন, এই জন্য এটাকে বলা হয় প্রাণীজ স্টার্চ। কি স্টার্চ? কি স্টার্চ? প্রাণীজ স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাবারের নাম স্টার্চ। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা সঞ্চিত খাবারকে বলি স্টার্চ, তাহলে প্রাণীদের ক্ষেত্রে সঞ্চিত খাবার কি? গ্লাইকোজেন। এই জন্য গ্লাইকোজেনকে আমরা কি বলতে পারি? প্রাণীজ স্টার্চ। ঠিক আছে, এখন দেখো এই যে গঠনটা, ঠিক আছে, এই গঠন নিয়ে আজকে আমরা তোমাদেরকে বেশি কথা বলবো না। তোমরা জাস্ট দেখো, দেখে তোমরা বুঝতেছো কিনা। এই যে দেখো, কার্বন 1 আর কার্বন 4 গঠিত হয়েছে। দেখো কার্বন, এই যে এইটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয়, তাহলে এটা 4 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। ঠিক আছে, এটা 4 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন। তাহলে দেখো 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন, দেখো আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে আলফা 1,4 লিঙ্কেজ, খেয়াল করে দেখো এখানে লিখে আছে আলফা 1,4 লিঙ্কেজ, সুন্দর করে দেখানো হয়েছে। সো আশা করি এই গঠনটা এখন তোমাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা লাস্ট 3টা ক্লাসে শুধু গঠনই, 3টা ক্লাসেই আমরা এই যে যাতে তোমাদের কার্বোহাইড্রেটের গঠন নিয়ে
এই ভয়টা তোমাদের মধ্যে কাজ না করে, এই জন্য আমরা বারবার বারবার এই গঠনগুলো দেখাইছি, ঠিক আছে? এবং বিশ্বাস করো ভাইয়া, এই চ্যাপ্টারে যখন কোয়েশ্চেন আসবে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে কার্বোহাইড্রেট থেকে, মানে সিকিউ কোয়েশ্চেনের কথা বলতেছি, এবং কার্বোহাইড্রেট থেকে সিকিউ কোয়েশ্চেন আসলেই নাম্বারে কোয়েশ্চেন আসে এই যেটার গঠন দেখানোর কথা, ঠিক আছে? ভাইয়া এই চিত্রটা কি গ্লাইকোজেনের চিত্র? হ্যাঁ, এটা গ্লাইকোজেনের চিত্র। এই যে এরভাবে ধরো গ্লাইকোজেন গঠিত হয়েছে, ঠিক আছে? এটা তুমি স্টার্চের ছবিও বলতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। এরপর আসো আমরা এদের হচ্ছে গ্লাইকোজেনের ধর্ম। শোনো, গ্লাইকোজেনের ধর্ম টর্ম এগুলো আমি বইয়ে কেন দেখাচ্ছি, কারণ এই পড়াগুলা তোমাদের কাছে একটু কেমন জানি মানে একটু বিরক্তিকর লাগতে পারে আর কি, ঠিক আছে? যাতে বিরক্তিকর না লাগে এই জন্য আমি তোমাদেরকে এইখানে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো গ্লাইকোজেনের ক্ষেত্রে আমরা শেষ দিক থেকে আসবো বৈশিষ্ট্য। প্রথমে দেখো যকৃতের গ্লাইকোজেন, খেয়াল করো, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক, এই যে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এই কথার সাথে তোমরা একমত না? যে দেখো যকৃতে কোথায় 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 দেখো যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয়, ঠিক আছে, এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই কথা তো তোমরা বুঝছোই। লাবণ্য বলছে শাখান্বিত বলতে কি বুঝিয়েছে লাবণ্য? একটু কষ্ট করে গত দিনের ক্লাসটা একটু করতে হবে ভাইয়া। শাখান্বিত নিয়ে অনেকগুলো কথা বলা যাইতো, কিন্তু আজকে বলতেছি না। কেন ভাইয়া? কারণ আমরা অলরেডি তোমরা দেখছো তোমাদের রুটিনের চেয়ে আমরা একটু ক্লাস পিছিয়ে আছি। এটা থাকার পেছনে কারণ হচ্ছে আমরা চাইছি যে তোমাদের মধ্যে যেন এই ভয়গুলো কাজ না করে, যে হ্যাঁ এই চ্যাপ্টার তো বিশাল ভয়ের জিনিস। আসলে এই চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু অনেক বেশি কঠিনভাবে যেন তোমাদের কাছে প্রেজেন্ট না হয়। বোঝা গেছে লাবণ্য? একটু দেখে ফেলতে হবে, একটু 2x স্পিড দিয়ে। গত দিনের ক্লাস আমরা বেশি নিই নাই, হ্যাঁ, একটু দেখে ফেলতে হবে। এরপরে দেখো গ্লাইকোজেন, দেখো গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ তৈরি করে। এখানে আসলে গ্লাইকোলাইসিস হবে না, গ্লাইকোজেনোলাইসিস হবে, ঠিক আছে? এটা হবে গ্লাইকোজেনোলাইসিস, তোমাদের বই এখানে ভুল আছে, গ্লাইকোজেনোলাইসিস হবে, হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙতেছে, এই জন্য গ্লাইকোজেন লাইসিস, ঠিক আছে? গ্লাইকোজেন লাইসিস, এই জন্য গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে দেখো সুন্দর করে গ্লুকোজ তৈরি করতেছে। এটা আমরা এখনই পড়লাম। আবার দেখো আংশিক আদ্র বিশ্লেষিত হয়ে এরা ম্যালটোজ, ঠিক আছে? গ্লাইকোজেন সরাসরি সরাসরি ভেঙে গ্লুকোজে পরিণত হয় না, গ্লাইকোজেন ভেঙে আগে ম্যালটোজ হয়, দেন এরা ভাঙার পরে ওই ম্যালটোজ থেকে গ্লুকোজ তৈরি হয়। এই যে দেখো আলফা ডি গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই সেম কথাটা আমরা তিনটা পয়েন্টে পড়ছি। তাহলে কি কি পড়ছি দেখো, আমরা কি বললাম, যে যখন আমার বডির শক্তির প্রয়োজন হচ্ছে তখন গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তখন গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতেছে, ঠিক আছে? আবার সে তাহলে এই গ্লাইকোজেন ভাঙতেছে কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে। আবার বলছে গ্লাইকোজেন যখন ভাঙে তখন তারা সরাসরি গ্লুকোজে পরিণত হয় না, ওরা ভেঙে আগে ডাইস্যাকারাইড ম্যালটোজে পরিণত হয়। ম্যালটোজ তো তোমাদের কাছে এখন খুবই পরিচিত। তাহলে এরা কিসে? ম্যালটোজে পরিণত হয়। পরবর্তীতে এই ম্যালটোজ থেকে কি তৈরি হয় বলতো ভাইয়া? গ্লুকোজ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ দীপ, তোমার কথা এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এটা এটা আশা করি তোমরা হচ্ছে এখন বুঝছো আর কি। এরপরে দেখো এর বাইরে এখানে তিনটা পয়েন্ট আমরা পড়ে ফেলছি, এর বাইরে দুইটা জিনিস তোমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বা। দেখো গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। কেমন দ্রবণীয় ভাইয়া? আংশিক। এটা কথাটা ভালো মতো মনে রাখো, এটা কি? আংশিক দ্রবণীয়। আর দেখো এই তিনটায় আমরা স্টার্চ, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ দুইটাতেই পড়ছিলাম সাদা পাউডার জাতীয়। এরাও দেখো সাদা পাউডার জাতীয়, মানে সেম সবগুলাই সাদা পাউডার জাতীয়। তাহলে এরা পানিতে আংশিক দ্রবণীয়, এই কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখো। কে পানিতে দ্রবণীয়, কে পানিতে অদ্রবণীয়, এই কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আগের দুইজন কিন্তু পানিতে অদ্রবণীয় ছিল, স্টার্চ এবং সেলুলোজ পানিতে অদ্রবণীয়, কিন্তু গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। এবার বলতো গ্লাইকোজেন যেহেতু আমাদের মানুষের সঞ্চিত খাবার, বলতো মানুষের যে সঞ্চিত খাবার, ঠিক আছে, তোমরা আমাকে একটু কষ্ট করে বলো তো, মানুষের সাথে কোন রং বেশি যায়? সবুজ, নীল নাকি লাল? বলো তো, মানুষের সাথে সবচেয়ে বেশি কোন রং যায়? তোমরা আমাকে একটু বলো তো। রেড রেড রেড, এই তো সাবাস, তোমরা সবাই লাল বলছো, তাই না? তাহলে তোমরা মনে রাখবা গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে লাল রং দেয়। সরাসরি তো লাল না, লালচে বেগুনি। কি রং দেয় ভাইয়া? লালচে বেগুনি। তাহলে আয়োডিন দ্রবণে স্টার্চ কেমন রং দেয় ভাইয়া? লালচে বেগুনি। কেমন রং? লালচে বেগুনি। কেমন রং? লালচে বেগুনি রং দেয়। ওকে ভাইয়া? তাহলে এই কথাটুকু আমাদের খুব ভালো করে খুব মনোযোগের সাথে এতটুকু জিনিস একটু জানতে হবে, ঠিক আছে? আর এর বাইরে তোমরা মনে রাখো, দেখো এরাও কলোয়েড সাসপেনশন তৈরি করে। আমি তোমাদেরকে বলছিলাম মনে আছে যে কলোয়েড কথাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কলয়েড কথাটা গুরুত্বপূর্ণ। যেখানে কলয়েড থাকবে তোমরা এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবা। কলয়েড সাসপেনশন মানে অনেকটা এরকম, যে ধরো তুমি পানির মধ্যে এক গ্লাস পানি নিলা, সেখানে এক মুঠ কিসমিস ডুবাই দিলা, এরপরে বলো তো এটাকে ধরো গুলাইলা তুমি, গুলানোর পরে বলো তো এই কিসমিস কি পানির মধ্যে ডুবে যাবে?
ডুববে বলো তো? পানির মধ্যে কি দ্রবণীয় হবে? হবে না, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখন পানি এবং কিসমিসের যে দ্রবণ, ঠিক আছে, গ্লাইকোজেনকে যদি পানিতে ডুবাও তাহলে ওদের দ্রবণও এরকম হবে। এবং এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো তো, এই যে আমরা যখন কিসমিসকে ডুবাই, কিসমিস বলো তো পানিতে, ওইখান থেকে পানি গ্রহণ করে সে আস্তে আস্তে ফুলে ওঠে না? ফুলে ওঠে না? ঠিক আছে, ফুলে ওঠে। এরাও কিন্তু কি করবে, এই গ্লাইকোজেনগুলোও ওইখান থেকে পানি নিয়ে নিজেরা আরো বেশি ফুলে ফেপে উঠবে, ঠিক আছে? তাহলে আমরা কলয়েড সাসপেনশন, সাসপেনশন মানে দ্রবণ বুঝাইছে ভাই, সাসপেনশন মানে দ্রবণ, কিন্তু ওরা মিশে যায় না, তো এই জন্য এটাকে বলছে সাসপেনশন। যেহেতু পুরাপুরি মিশে যায় না সেই জন্য এটাকে সাসপেনশন বলছে। হ্যাঁ, এই যে ফাহাদ ঠিক কথা বলছে, কলয়েড মানে পানিগ্রাহী। হ্যাঁ, কলয়েডগুলো কি করে, এই যে পানি গ্রহণ করে, ঠিক আছে, পানি গ্রহণ করে নিজেরা ফুলে ফেপে ওঠে, ঠিক আছে? তাহলে এরা এই যে সাসপেনশন তৈরি করে। তাহলে এই যে দেখো মোটামুটি আমাদের বৈশিষ্ট্য পড়া শেষ। এবার দেখো গ্লাইকোজেনের কাজ, গ্লাইকোজেনের কাজ খেয়াল করে দেখো। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, যেটা অলরেডি আমরা পড়ছি। যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, যেটাও আমরা পড়ছি। এবার দেখো এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, এটাও আমরা পড়ে ফেলছি। তাহলে বলো তো গ্লাইকোজেনের ব্যবহার কঠিন কিছু? খুবই 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 সোজা, ঠিক আছে? এই গেল আমাদের গ্লাইকোজেন নিয়ে কথাবার্তা, ঠিক আছে? তাহলে তোমরা কি গ্লাইকোজেনের পড়াটা ভালো মতো বুঝছো বলো তো? ভাইয়া বলো তো, তোমরা কি গ্লাইকোজেনের পড়াটা ভালো মতো বুঝছো সবাই? এই গ্লাইকোজেন নিয়ে কি তোমাদের ভয় এখনো আছে নাকি ভয়টা কাটছে? একটু বলো বলো, একটু বললে আমরা তাহলে তাহলে বুঝবো যে না হ্যাঁ তোমরা বুঝতেছো পড়াশোনা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর। তাহলে আমরা মোটামুটি মোটামুটি বুঝতে পারতেছি আর কি। ওকে, পারভেজ লিখে রাখছে তার নামের সাথে হতাশ পারভেজ। কেন পারভেজ? তোমরা তো কেবল বাচ্চা মানুষজন, ঠিক আছে, কেবল পড়াশোনা শুরু করলে, এখনই তোমার নামের সাথে কেন হতাশ? সাসপেনশনটা আবার একটু বলবেন প্লিজ। সাসপেনশন মানে হচ্ছে দ্রবণ, হ্যাঁ, এই দ্রবণ দ্রবণ, ঠিক আছে? কেন সাসপেনশন বলছে? কারণ যখন, আচ্ছা বলো তো, পানিতে যখন কিসমিস ডুবাবা, এই কিসমিস কি পানির উপরে ভাসবে নাকি নিচে চলে যাবে বলো তো মুমতাহিনা? বলো তো, পানিতে কিসমিস ডুবাইলে কিসমিস কি পানির সাথে উপরে ভাসবে নাকি নিচে চলে যাবে? একদম নিচে চলে যাবে না? যেহেতু এই যে নিচে ওরা যে একদম নিচে যে একটা স্তর তৈরি করে, এই জন্য এই স্তর তৈরি করতেছে যেহেতু, এই জন্য এটাকে বলা হয় সাসপেনশন। কি বলে, কি বলে? সাসপেনশন। তোমরা একটু সাসপেনশন লিখে সার্চ দিবা, তাহলে বাংলা সুন্দর করে বুঝতে পারবা আর কি। হ্যাঁ, সিরাপ মেডিসিন গুলোও কি সাসপেনশন? হ্যাঁ হ্যাঁ, যেই সিরাপগুলোর নিচে যে তলানি পড়ে তারা সাসপেনশন, ঠিক আছে? যেমন ধরো তুমি যদি পানির মধ্যে বালু গুলাও, তাহলে ওই যে এটা হবে পানি এবং বালুর সাসপেনশন, ঠিক আছে? ধরো পানির মধ্যে যদি তুমি বালু গুলাও, হ্যাঁ, বালুগুলা কি পানির সাথে মিশে যাবে বলো তো ভাইয়া? মিশবে? মিশবে? মিশবে না কিন্তু। তখন এটা কি হবে? তখন এটা কি হবে, এটাকে আমরা বলবো পানি এবং বালুর সাসপেনশন, মানে বালুর সাসপেনশন, ঠিক আছে? বুঝছো কাহিনী? এবার বোঝা গেছে মুমতাহিনা? এবার কি বোঝা গেছে? ঠিক আছে, এই যে সাদিয়া তাসনিম, সাদিয়া তাসনিম মনে হয় আজকে হোমওয়ার্ক দিছে, বাকি মানুষজন মনে হয় হোমওয়ার্কই দেয় নাই, ঠিক আছে? গতদিন যে তোমাদেরকে এত করে বললাম, ঠিক আছে, তোমাদেরকে যে এত করে বললাম, তোমরা যে হোমওয়ার্ক দিলা না, কেমনে হবে বলো? তোমরা হোমওয়ার্ক না দিলে কিভাবে হবে? হ্যাঁ, যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এই তো সাবাস, তোমাদের মধ্যে থেকে তো অনেকগুলা কথা বেরোচ্ছে। তোমরা তো দেখি আগুন, ঠিক আছে? দিছি তো ভাইয়া। ও আচ্ছা, সাবিহা দিছে, হ্যাঁ সাবিয়া সাবা দিছে। আর দুইজন না তিনজন মাত্র, হ্যাঁ, নাবিলা তাবসুমও দিছে। আচ্ছা, মানে দুই তিন সম্ভবত তিনটা ছবি আসছে আর কি, মানে তিনজনের, বাকিরা তো দাও নাই, ঠিক আছে? দিছো দিছো দিছো। ভাই আমি কালকে দিছিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে, আগের দিন দিছিলাম, যাক যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আসো এবার আমরা তোমাদেরকে প্রথম দিনে পড়ানোর সময় পড়াইছিলাম ওই যে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, মনে আছে? তোমাদেরকে পড়াইছি এটা, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, ঠিক আছে? একদম প্রথম প্রথম ক্লাসে, ঠিক আছে? সাসপেনশনের বাংলা কি ভাইয়া? সাসপেনশনের বাংলা অনেকটা ওই যে দ্রবণই বোঝাবে আর কি, হ্যাঁ, দ্রবণ, ঠিক আছে? তাহলে আসো আমরা এই যে রিডিউসিং নন রিডিউসিং সুগার কি বলছিলাম, যে কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যারা বিজারক হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যারা কি হিসেবে কাজ করতে পারে বলতো? বিজারক হিসেবে কাজ করতে পারে। যারা বিজারক হিসেবে কাজ করতে পারে তাদেরকে আমরা বলি রিডিউসিং সুগার। আসো এটা আমরা তোমাদেরকে স্লাইডে দেখাই, হ্যাঁ। যারা যারা বিজারক হিসেবে কাজ করতে পারে খেয়াল করো, তাদেরকে আমরা বলি রিডিউসিং সুগার। কি সুগার, কি সুগার বলো তো ভাইয়া? রিডিউসিং সুগার। আর যারা বিজারক হিসেবে কাজ করতে পারে না তাদেরকে আমরা বলি নন রিডিউসিং সুগার। কি 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 বলো তো ভাইয়া? নন রিডিউসিং সুগার। তাহলে যারা বিজারক হিসেবে কাজ করতে পারে তাদেরকে আমরা কি বলছি, কি বলছি? রিডিউসিং সুগার। আর যারা পারে না তাদেরকে আমরা কি বলি ভাইয়া? নন রিডিউসিং সুগার, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? এই যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে?
তাহলে যারা বিচারণ করতে পারে, ঠিক আছে, যারা বিচারণ করতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি, কি বলি রিডিউসিং, রিডিউসিং সুগার। আর যারা পারে না ভাইয়া তাদেরকে আমরা কি বলি, নন রিডিউসিং সুগার। ঠিক আছে, এই রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার আমরা কিভাবে চিনি জানো? এই যে বেনেডিক্ট দ্রবণ আর ফেলিং দ্রবণ দিয়ে। কি দ্রবণ বলো তো ভাইয়া? বেনেডিক্ট দ্রবণ আর ফেলিং দ্রবণ, এই দ্রবণ দিয়ে আমরা চিনি আর কি, বুঝছো? বেনেডিক্ট দ্রবণ আর ফেলিং দ্রবণ দিয়ে। ঠিক আছে, এই যে এই জন্য এইখানে এই কথা লেখা আছে, বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ। ঠিক আছে, বেনেডিক্ট দ্রবণ তো তোমরা চিনছই। ঠিক আছে, বেনেডিক্ট দ্রবণ তো তোমাদের দেখাইছি, আমি একদম প্রথম ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আর ফেলিং দ্রবণ হচ্ছে এই যে গতদিন আমরা ফেলিং দ্রবণের কথা বলছিলাম মনে হয়। ঠিক আছে, ফেলিং দ্রবণ হচ্ছে তোমাদের এই যে FeOH2 এই দ্রবণ, এটা হচ্ছে ফেলিং দ্রবণ। ঠিক আছে, এটা হলো আমাদের ফেলিং দ্রবণ। ঠিক আছে, তাহলে আমরা রিডিউসিং সুগার চিনব কিভাবে, শনাক্ত করব কিভাবে? ঠিক আছে, তাহলে আমরা আমরা শনাক্ত করব কিভাবে রিডিউসিং। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ দ্বারা যে বিজারিত হবে সে হলো রিডিউসিং, আর নন রিডিউসিং বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় না, বিজারিত হয় না। তাহলে এখানে একটা না বাদ পড়ছে, তাই না? বিজারিত হয় না। ঠিক আছে, এবার ওকে, বিজারিত হয় না। বুঝে গেছে? দুইটাই সেম না। হ্যাঁ, তাহলে আমরা রিডিউসিং সুগার যারা, তারা কোথায় বিজারিত হবে বলতো? বেনেডিক্ট দ্রবণে বিজারিত হবে, ফেলিং দ্রবণেও বিজারিত হবে। আর নন রিডিউসিং সুগার কোথাও বিজারিত হবে না। ঠিক আছে, এখন এটা তো গেল। এখন এই যে রিডিউসিং নন রিডিউসিং এর একটা কাহিনী আছে, তোমাদেরকে আসো আমি এক লাইনে সবকিছু পড়াই দেবো, তিন লাইন তিন লাইন আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা আছে, সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। এই লাইনটা খুবই মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে শুনবা আর কি। হ্যাঁ, আমরা আমরা এটা কিন্তু পড়াইছি। সকল মনোস্যাকারাইড রিডিউসিং সুগার, সকল মনোস্যাকারাইড কি হবে ভাইয়া? রিডিউসিং সুগার। চোখ বন্ধ করে মনোস্যাকারাইড দেখছো মানে কি দাগাবা? রিডিউসিং। চোখটা বন্ধ করবা, মনোস্যাকারাইডটা দেখতে পাবা, সাথে সাথে কি দাগাবা? এটা একটা রিডিউসিং সুগার, এটা একটা রিডিউসিং সুগার। ওকে, আর যত পলিস্যাকারাইড আছে খেয়াল করো ভাইয়া, সকল পলিস্যাকারাইড নন রিডিউসিং সুগার। সকল পলিস্যাকারাইড কি ভাইয়া, কি ভাইয়া? নন রিডিউসিং সুগার। ঠিক আছে, যখনই দেখবা কোনো একটা পলিস্যাকারাইড আছে, সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ, তোমরা তো পড়ছোই পলিস্যাকারাইড তিনটা, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, দেখার সাথে সাথে নন রিডিউসিং দেখাবা। ঠিক আছে, আর আমরা বলছি না এগুলার আলাদা করে বৈশিষ্ট্য পড়ার সময় বলছি, এরা কিন্তু বড় লোক, সো এরা কারোর সাথে যায় বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, ঠিক আছে, আর এখানে দেখো আমরা কি বলছি, সুক্রোজ, এই যে ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ নন রিডিউসিং। এই ডাইস্যাকারাইডটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে সুক্রোজ, সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং। এই যে দেখো সুক্রোজ, ঠিক আছে, সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং। সেলোবায়োসটা রিডিউসিং। সেলোবায়োসটা কেমন? সেলোবায়োসটা রিডিউসিং। সেলোবায়োসটা কেমন বলতো? রিডিউসিং সুগার। আর এই যে ম্যালটোজ, ম্যালটোজ যেটা দেখতেছো, এই ম্যালটোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। কেমন বলতো, কেমন বলতো ভাইয়া? আংশিক রিডিউসিং সুগার। কেমন 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 বলতো? আংশিক রিডিউসিং সুগার। ঠিক আছে, তাহলে সুক্রোজ কেমন? নন রিডিউসিং। সেলোবায়োস কেমন? সেলোবায়োস কেমন বলতো? সুক্রোজ, সুক্রোজ কেমন বলতো ভাইয়া? নন রিডিউসিং। ঠিক আছে, আর সেলোবায়োস কেমন? রিডিউসিং। আর ম্যালটোজ আংশিক রিডিউসিং সুগার। ম্যালটোজ কেমন কেমন কেমন? আংশিক রিডিউসিং সুগার, আংশিক রিডিউসিং সুগার। বোঝা গেছে? তোমরা কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি বুঝে থাকি, এরপরে আসো হেমিসেলুলোজ আর কাইটিন বলে দুইটা কথা আছে। ঠিক আছে, তাহলে এই যে আসো আমরা হেমিসেলুলোজগুলো নিয়ে কথা বলি, এগুলো আমরা একটু বইয়ে দেখি। ঠিক আছে, তাহলে দেখো এই যে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজের সংজ্ঞার মধ্যেই তুমি সবগুলো পাবা। দেখো উদ্ভিদের কোষ প্রাচীরে এই যে সেলুলোজ ছিল এবং পেকটিন, দেখো এই যে সেলুলোজ এবং পেকটিন বাদে উদ্ভিদের কোষ প্রাচীরে যারা আছে সবাইকে, সব পলিস্যাকারাইডকে আমরা বলি হেমিসেলুলোজ। দেখো উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন ব্যতীত, ঠিক আছে, ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন ব্যতীত বাকি যাদেরকে পাই সবাইকে আমরা কি বলি? হেমিসেলুলোজ। কি বলি, কি বলি? হেমিসেলুলোজ। ওকে, তাহলে সেলুলোজ এবং পেকটিন বাদে কে কে বাদে বলো তো? আমরা 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 তোমাদেরকে প্রথম দিন কয়েকবার বলছিলাম, মনে পড়ে কিনা, যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই সব জিনিসপত্র দিয়ে তৈরি, তাই না? তাহলে এর মধ্যে আমরা কি বললাম? শুধুমাত্র 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 সেলুলোজ আর পেকটিন। কে কে বলো তো? সেলুলোজ আর
পেকটিন বাদে বাকি যারা আছে সবাইকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? হেমিসেলুলোজ। কি বলি? হেমিসেলুলোজ। এরপর আসো এই কাইটিন না বলে আগে আমরা কার্বোহাইড্রেট ডেরিভেটিভসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, শোনো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস কেমনে বলো তো? এই যে কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেটের যে কার্যকরী গ্রুপ আছে এখানে নতুন কোনো কিছু যদি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে ধরো এই যে রাসায়নিক পরিবর্তন, খেয়াল করে দেখো দেখো মূল গঠনের রাসায়নিক পরিবর্তন বা কোনো কার্যকর গ্রুপে যুক্ত হয়ে, ঠিক আছে, তাহলে এই যে মূল গঠনটা আছে এই গঠনে যখন কোনোভাবে চেঞ্জ হয় বা এই যে কার্যকরী যে গ্রুপ, ঠিক আছে, কার্যকরী যেই মূলক, এই মূলকের সাথে যদি কোনো কিছু যুক্ত হয়ে নতুন কোনো কিছু তৈরি হয় তখন আমরা এটাকে বলি কি জানো? এটাকে বলি আমরা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, মানে উদ্ভূত কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বা উদ্ভূত কার্বোহাইড্রেট। কেমন কার্বোহাইড্রেট? উদ্ভূত কার্বোহাইড্রেট, ঠিক আছে। যেমন ধরো আমরা তো গ্লুকোজ জানি, তাই না? গ্লুকোজের সাথে খেয়াল করে দেখো, ধরো আমরা 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 গ্লুকোজের সংকেত জানি। দেখো গ্লুকোজের সংকেত কেমন? তাই না? তাহলে দেখো তো এটা কি গ্লুকোজ কিনা? দেখো তো এটা কি গ্লুকোজ কিনা বলো তো? এটা তো গ্লুকোজ, তাই না? তাহলে এটা ধরো গ্লুকোজ, এই গ্লুকোজে ধরো তোমরা জানো এই যে এই মূলক, এরকম একটা মূলক আছে NH2, এটাকে কি মূলক বলে জানো? অ্যামিনো মূলক। একটু পরে এই মূলকের সাথে তোমাদের আরো বেশি পরিচয় হবে। এটাকে বলা হয় অ্যামিনো মূলক বা অ্যামিন অ্যামিন, ঠিক আছে। তাহলে এই মূলকটাকে আমরা কি বলি ভাইয়া? অ্যামিনো মূলক বলি বা অ্যামিন বলি, ঠিক আছে, অ্যামিনো মূলক বা অ্যামিন বলি, ঠিক আছে। তাহলে বলো তো এই যে গ্লুকোজের সাথে সাপোজ ধরো আমার ভাল লাগলো না গ্লুকোজের এই OH-টাকে এখান থেকে সরাই দিয়ে এখানে ধরো আমি এরকম NH2 মূলক যুক্ত করলাম। তাহলে বলো তো এখানে কি কি যুক্ত হইলো এখন? গ্লুকোজ প্লাস অ্যামিন না? দেখো তো ভাইয়া এখানে তাহলে এখন কি হইলো? গ্লুকোজ প্লাস অ্যামিন, তাই না? গ্লুকোজ প্লাস অ্যামিন। এই জন্য এটাকে আমরা কি নামে ডাকি জানো? গ্লুকোজের সাথে অ্যামিন যুক্ত হয়েছে, যার কারণে এটাকে আমরা বলি গ্লুকোসামিন। গ্লুকোসামিন, ঠিক আছে। কি বলি গ্লুকোসামিন। তাহলে দেখো আমরা জাস্ট এই যে কার্বোহাইড্রেটের যে গঠনটা ছিল বা গ্লুকোজের যে গঠনটা ছিল এই গঠনে একটু সামান্য চেঞ্জ করে ফেলার ফলে দেখো এই গ্লুকোজ থেকে একটা নতুন জিনিস তৈরি হয়েছে। কি বলতো? গ্লুকোসামিন। কি হয়েছে কি তৈরি হলো? গ্লুকোসামিন। কি তৈরি হলো ভাইয়া? গ্লুকোজ অ্যামিন, ঠিক আছে। তাহলে এভাবে যদি এটা গ্যালাক্টোজ হইতো, গ্যালাক্টোজের সাথে যদি আমরা অ্যামিন যুক্ত করতাম তাহলে কি হইতো? গ্যালাক্টোসামিন। তাহলে বলতো ভাইয়া আমরা যদি গ্যালাক্টোজের সাথে অ্যামিন যুক্ত করতাম তাহলে আমাদের কি কি পাইতাম আমরা? গ্যালাক্টোসামিন। কি পাইতাম বলতো ভাইয়া? গ্যালাক্টোজ অ্যামিন, তাই না? এইগুলাকে বলা হয় কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। যেমন ধরো এই অনেকগুলা গ্লুকোজামিন যদি একসাথে যুক্ত হয় তাহলে কি তৈরি হবে জানো? এই যে গ্লুকোজামিন, মনে করো এখানে অনেকগুলা গ্লুকোজামিন যুক্ত হয়েছে, অনেকগুলা গ্লুকোজামিন যদি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে কি তৈরি হয় জানো? কাইটিন। কাইটিন। কি তৈরি হয়? কাইটিন। এখন কথা হচ্ছে ভাইয়া কাইটিন কি? ঠিক আছে। আচ্ছা তোমরা যে চিংড়ি মাছের উপরে খোলকটা দেখছো না? চিংড়ি মাছের খোলকটা দেখছো না? চিংড়ি মাছের যে খোলক সেই খোলক কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে। কি দিয়ে তৈরি বলো তো ভাইয়া? কাইটিন দিয়ে তৈরি। যেমন তোমরা অনেকে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য পড়ছো, আর্থ্রোপোডা পর্বের যখন বৈশিষ্ট্য পড়ছো তখন তোমরা কি পড়ছো? এর একটা বহি প্রাচীর আছে, সেই প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। সেই কাইটিন কি দিয়ে তৈরি? গ্লুকোসামিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলো তো ভাইয়া? গ্লুকোসামিন। তাহলে বলো তো কাইটিন আসলে কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি ফ্যাট? তোমরা আমাকে একটু বলো তো কার্বোহাইড্রেট তাহলে প্রোটিন নাকি মানে কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি ফ্যাট? দেখছো? তাহলে দেখছো পতঙ্গের বহিকঙ্কালও কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। বোঝা গেছে জিনিসটা? তাহলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস নিয়ে আশা করি, ঠিক আছে। হ্যাঁ এই তো ফাহাদ বলছে ভাইয়া ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। হ্যাঁ ছত্রাকের কোষ প্রাচীরও কাইটিন দিয়ে তৈরি। এই যে সেই কাইটিন মানে গ্লুকোজ এবং অ্যামিন যুক্ত হয়ে গ্লুকোজামিন, সেই গ্লুকোজামিন অনেকগুলা গ্লুকোজামিন যুক্ত হয়ে কাইটিন তৈরি হয়েছে। বোঝা গেছে? যেমন ধরো অনেকগুলা গ্লুকোজ যুক্ত হয়ে স্টার্চ তৈরি হয়, ঠিক এরকমই অনেকগুলা গ্লুকোজ অ্যামিন যুক্ত হলে কাইটিন তৈরি হবে। বুঝছো কাহিনী? এ হচ্ছে আমাদের এই কার্বোহাইড্রেট ডেরিভেটিভস নিয়ে পড়াশোনা, ঠিক আছে। এই কথাগুলা
এখানে দেওয়া আছে গ্লুকোজামিন, এই যে দেখো গ্লুকোজামিন, গ্যালাক্টোসামিন, ঠিক আছে। আর এই যে এখানে কাইটিন নিয়ে কথা বলছে, যেখানে আমরা এখন মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসো লবস্টার কি ভাইয়া? এই লবস্টার হচ্ছে চিংড়ি, যে সামুদ্রিক যে চিংড়িগুলো বিশাল বড় বড় সাইজের, এগুলোকে আমরা তখন লবস্টার বলে আর কি, ঠিক আছে। অ্যামাইনো এটা যে কোনো কার্বন বন্ডে যুক্ত হতে পারে না, এদের কিছু সিলেক্টেড ব্যাপার আছে, কিছু কিছু কার্বনে হয় তারা যুক্ত হয় আর কি, হয়ে তখন তারা হচ্ছে এই যে অ্যামিন তৈরি করে আর কি, ঠিক আছে, গ্লুকোসামিন বা গ্যালাক্টোসামিন। এরপরে দেখো ভাইয়া জীবদেহে কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা। শোনো, জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা আল্লাহর ওয়াস্তে। দেখো আমরা এতদিন কার্বোহাইড্রেট পড়ছি, আমরা বিগত 4টা ক্লাস কার্বোহাইড্রেট পড়ছি, এখানে কার্বোহাইড্রেটের যে কাজগুলো পড়ছি সেই কাজগুলাই এখানে দেওয়া আছে। জাস্ট আমরা একবার পড়লে দেখো, জীবদেহে শক্তির প্রধান উৎস, এটা আমরা পড়ছি। দেখো বিভিন্ন শৈবাল উদ্ভিদে স্টার্চ, ইনসুলিন, ইনুলিন ইত্যাদি হিসেবে শর্করা সঞ্চিত থাকে, আমরা বলছি স্টার্চ সঞ্চিত থাকে। আবার আমরা কি বলছি দেখো, জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে উপস্থিত, যেমন এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, এই যে কথা বলছে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কোষ প্রাচীরের গাঠনিক উপাদান, এটাও আমরা পড়ছি। তারপর দেখো প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে, এটাও আমরা পড়ছি। তারপর দেখো অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বিপাকে সাহায্য করে, এটা আমরা কার্বোহাইড্রেটের কাজের মধ্যে পড়ছি। তারপর দেখো শর্করা দেহে বাড়তি প্রোটিন যোগানের মাধ্যমে দেহ প্রস্তুত এবং মেরামতের কাজ করে। যখন আমাদের বডিতে প্রোটিনের ঘাটতি পড়ে যায়, অনেক সময় শর্করা বা এই গ্লুকোজ আলটিমেটলি পরিবর্তিত হয়ে কিসে পরিণত হতে পারে, প্রোটিনে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের হচ্ছে কি তৈরি করতে পারে, দেখো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ তৈরি করতে পারে, ডিএনএ, আরএনএ, ঠিক আছে। আবার বলছে দেখো আমাদের লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ হিসেবে থাকতে পারে, ঠিক আছে। আবার দেখো এই যে বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক উপাদান বলছি, ঠিক আছে, এটিপি, এডিপি, জিটিপি, এনএডিপি, এগুলা, ঠিক আছে, এগুলা তৈরি করতে পারে। তারপর দেখো আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা তৈরি করতে পারে। সবগুলাই আমাদের পড়া। দেখো আবার দেখো সেলুলোজ উদ্ভিদের দৃঢ়তা দেয়। তার মানে আমরা শুরুতে কার্বোহাইড্রেটের যে কাজগুলো পড়ছিলাম এগুলাই এখানে দেওয়া আছে। তার মানে এই সবগুলা জিনিসই আমাদের পড়া, এবং এটা আমাদের ঘ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। এটাকে দেখে তোমাদের কাছে যত বেশি সিম্পল মনে হইতেছে যে ভাই এটা পড়বো কি পড়বো না, এটা স্কিপ করলে হবে কিনা, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বার, সৃজনশীল ঘ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে সৃজনশীল ঘ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কার্বোহাইড্রেট নিয়ে কথাবার্তা ছিল। এবার আসো আমরা একটু অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়াশোনা করি, কি বলো? তাহলে আমাদের কার্বোহাইড্রেট যেটা গতদিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমরা একটু 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 মনে হচ্ছিল বেশি ফাস্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা এটাকে শেষ করি নাই। আজকে আসো আমরা কার্বোহাইড্রেট এখন শেষ। এখন তোমাদের পুরা কার্বোহাইড্রেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি পড়াশোনা বুঝতেছো? তোমরা বলো তো, এতক্ষণ আমরা যেগুলো পড়াইছি মোটামুটি, আমরা তো বেশি জিনিস পড়াই নাই, খুবই কম, শুধু গ্লাইকোজেন নিয়ে কিছু কথাবার্তা পড়ছি, এবং হচ্ছে এই পাশে এসে এই যে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছি, ঠিক আছে। তাহলে তোমরা কি সবাই পড়াশোনা আসলেই বুঝছো? তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আওয়াজে সমস্যা হচ্ছে? এই সবারই কি সাউন্ডে আওয়াজে সমস্যা হচ্ছে, নাকি শুধু মমিনেরই সমস্যা হচ্ছে? না না না, এই কেউই তো হ্যাঁ বললো না। তাহলে মোমেন্ট তোমার সম্ভবত নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। নেটওয়ার্কের সমস্যা হলে মাঝে মধ্যে এই যে সাউন্ড থেমে যায়, অথবা দেখা যায় ভিডিও চলতেছে সাউন্ড আসতেছে না, বা সাউন্ড সামনে চলে গেছে ভিডিও পিছনে আছে, এই টাইপের ঝামেলাগুলো হয়, ঠিক আছে। তাহলে এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা এবার অ্যামাইনো অ্যাসিড শুরু করে ফেলি আর কি, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, কিন্তু বোর্ড একটু ঘোলা না রে, বোর্ড তো ক্লিয়ার আজকে। এবার আসো, এই যে দেখো অ্যামাইনো অ্যাসিড সুন্দর, হ্যাঁ, খাবার দাবার দেখে কি মনে হইতেছে? সুন্দর সুন্দর খাবার দেখতেছি না আমরা? এই যে খাবারগুলো দেখতেছে, এগুলো কি সমৃদ্ধ বলো তো? অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার, খুবই সুন্দর, অসাধারণ, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিড, আচ্ছা বলো তো, আমরা প্রোটিন জাতীয় খাবার দাবারকে ভাঙলে কি পাই বলো তো? প্রোটিন জাতীয় খাবার দাবারকে ভাঙলে আমরা কি পাই? কি পাই বলো তো? প্রোটিন জাতীয় খাবার দাবারকে আমরা ভাঙলে কি পাই? অ্যামাইনো অ্যাসিড। কি পাই ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। ধরো আমরা যদি প্রোটিনকে ভাঙি, হ্যাঁ, ধরো প্রোটিন, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবারকে আমি ভাঙবো, ঠিক আছে। এই প্রোটিন জাতীয় খাবার দাবারকে যদি ভাঙি, তাহলে আমি কি পাবো? অসংখ্য অসংখ্য অ্যামাইনো অ্যাসিড। কি অ্যাসিড বলো তো ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা প্রোটিনকে ভাঙলে কি পাবো? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তার মানে
অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যে যুক্ত হয়েছে এদের মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনের নাম কি বলো তো? যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যে পরস্পর বন্ধনের মাধ্যমেই তো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে, তাহলে সেই বন্ধনের নাম কি বলো তো? কি বন্ধন? কি বন্ধন? পেপটাইড বন্ধন। এই তো সাবাস, কি বন্ধন ভাইয়া? পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন। আজকে আমরা পেপটাইড বন্ধন দেখবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে তোমাদেরকে আমি পেপটাইড বন্ধন আঁকায়া দেখাবো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কি বন্ধন থাকবে? পেপটাইড বন্ধন। কি বন্ধন ভাইয়া? পেপটাইড বন্ধন। কি বন্ধন? কি বন্ধন? পেপটাইড বন্ধন। ওকে, তাহলে আসো আমরা একটা অ্যামাইনো অ্যাসিড আঁকায় দেখি যে একটা অ্যামাইনো অ্যাসিড কেমন। খেয়াল করে দেখো একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন কিরকম। এই যে এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। খেয়াল করে দেখো এখানে দুইটা গ্রুপ আছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো এখানে একটা গ্রুপ আছে। এই যে এটাকে আমরা একটু আগে বলছি, এটাকে আমরা কি বলি বলতো? অ্যামাইনো গ্রুপ। ঠিক আছে, তাহলে এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে, আর দেখো এখানে একটা গ্রুপ আছে, এটাকে বলা হয় অ্যাসিড, তাই না? তাহলে দেখো এখানে এই যে এটাকে আমরা বলি কি? অ্যাসিড। কি বলি? অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড মূলক। অ্যাসিড মূলক। আর এটাকে আমরা কি মূলক বলি বলতো? অ্যামাইনো মূলক। অ্যামাইনো মূলক। তাহলে দেখো তো এখানে আমরা দুইটা মূলক পাইছি, তাই না? অ্যামাইনো মূলক আর অ্যাসিড মূলক। এই জন্য এটাকে কি বলে জানো? অ্যামাইনো অ্যাসিড। কি বলে? অ্যামাইনো অ্যাসিড। এবার এই যে প্রশ্ন হচ্ছে আরটা কি ভাইয়া? এই আর হচ্ছে কি মূলক বলতো? অ্যালকাইল মূলক। আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই আর দিয়ে কি বোঝায় জানো? এই আর দিয়ে বোঝায় এই যে এরকম, ঠিক আছে, CH3, CH2, CH2, এই যে এরকম এই মূলকগুলোকে বলা হয় আর মূলক। ঠিক আছে, কি মূলক বলে? আর মূলক। ঠিক আছে, এখানে এটা আরো লম্বা হইতে পারে। ঠিক আছে, এই আর এর CH3 CH2 আরো লম্বা হইতে পারে, আবার আরো ছোট হইতে পারে। যে আর এর একদম ক্ষুদ্রতম সদস্য ধরো এখানে CH3ও হইতে পারে শুধু। ঠিক আছে, তাহলে এই অ্যালকাইল মূলক, আর দিয়ে বোঝায় অ্যালকাইল মূলক। কি মূলক? কি মূলক? তাহলে আর মানে হচ্ছে আমাদের অ্যালকাইল, অ্যালকাইল মূলক। কি মূলক ভাইয়া? অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। ঠিক আছে, তাহলে এই যে দেখো দীপ খুব সুন্দর করে লিখে দিছে যে এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে কত ভাইয়া? CnH2n+1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। ওকে 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 ওকে। এবার দেখো তাহলে আমরা একটা অ্যামাইনো অ্যাসিডে কি কি পাইছি খেয়াল করে দেখো তো। একটা অ্যামাইনো অ্যাসিডে আমরা, ঠিক আছে, একটা অ্যামাইনো অ্যাসিডে আমরা কি কি মূলক পাইছি? অ্যামাইনো মূলক পাইছি। ঠিক আছে, কি কি মূলক পাইছি বলো তো? আমরা এখানে কি কি মূলক পাইছি? অ্যামিনো মূলক পাইছি আর অ্যাসিড পাইছি, এই জন্য এটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। দেখো এই জন্যই এটার নাম হলো অ্যামাইনো, আর ওই দিক থেকে অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এবার তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগবে, জানো এটা কি হইতে পারে জানো? এই যে অ্যামাইনো, এটা কেমন জানো? এই অ্যামাইনো মূলক যেটা পাইছো এটা কেমন জানো? এটার ধর্ম হলো ক্ষার ধর্মী। কেমন ধর্মী? ক্ষার ধর্মী। আর এই যে এটা নামে তো লেখা আছে অ্যাসিড, তাহলে বলো ওটার ওটার ধর্ম কেমন হবে বলো তো ভাইয়া? এটা দেখো এটার নামই তো অ্যাসিড, অ্যাসিড মূলক। তাহলে এই অ্যাসিড মূলকের ধর্ম কেমন? অ্যাসিড। আর এই অ্যামাইনো মূলকের ধর্ম কেমন? ক্ষার ধর্মী। কেমন 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 ধর্ম? কেমন ধর্ম? ক্ষার ধর্ম। তাহলে দেখছো এই অ্যামাইনো অ্যাসিডে একসাথে আমরা অ্যাসিড ধর্ম ক্ষার ধর্ম দুইটাই পাইছি। দেখছো অ্যাসিডিক ক্ষারীয় দুইটা একসাথে একই যৌগে। এর আগে তোমরা কখনো এরকম কোনো যৌগ দেখছো যেখানে একসাথে অ্যাসিড এবং ক্ষার দুইটা ধর্মই আছে? তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড একটা বন্ধন যেখানে একসাথে অ্যাসিড এবং ক্ষার দুইটা বৈশিষ্ট্যই আছে, দুইটাই আছে। ঠিক আছে, তাহলে এই জন্য এদেরকে কি বলে জানো? এই জন্য এদেরকে কি বলে? এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডকে কি বলে জানো? উভধর্মী। এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলি জানো? এই অ্যামাইনো অ্যাসিডকে বলি আমরা উভধর্মী। উভধর্মী কি বলি? কি বলি? উভধর্মী। অ্যাসিড ধর্মীয় বলি না, ক্ষার ধর্মীয় বলি না, আমরা কি বলি? উভধর্মী। কি বলি? কি বলি? উভধর্মী। কি বলি ভাইয়া? উভধর্মী। ঠিক আছে, তাহলে দেখো আমরা অ্যামাইনো অ্যাসিডের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য পেলাম যে একটা অ্যামাইনো অ্যাসিডে অ্যামাইনো মূলক আছে এবং একটা অ্যাসিড মূলক আছে, এবং আমরা কি বলছি এই যে অ্যামাইনো মূলক ভাইয়া, এই অ্যামাইনো মূলকটা কেমন? ক্ষার ধর্মী। আর অ্যাসিড মূলক তো নামের মধ্যে অ্যাসিড আছে, তার মানে এরা অ্যাসিড ধর্মী। ঠিক আছে, তাহলে এরা একই সাথে অ্যাসিড ক্ষার দুইটা হিসেবেই কাজ করতে পারে। ঠিক আছে, তার মানে তারা হচ্ছে কি ধর্মী ভাইয়া বলো তো? কি ধর্মী? কি ধর্মী? তারা
তারা কি ধর্মী বলো তো? তারা উভধর্মী, ঠিক আছে। আবার এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, ঠিক আছে। কি হইতে পারে জানো? এই যে অ্যামাইনো অ্যাসিড, দেখো তোমাদেরকে যদি দেখাই, দেখো এটা অ্যামাইনো অ্যাসিড তো আমরা এরকম লিখছি, তাই না? আর সি NH2, তাই না ভাইয়া? NH2, এটাই তো লিখছি। এবার কি হইতে পারে জানো? মাঝে মধ্যে এই যে হাইড্রোজেনটা, হ্যাঁ, তারা যখন উত্তেজিত হবে, যখন তারা বিক্রিয়া করতে যাবে, তখন এই হাইড্রোজেনটা শুরুত করে এখানে চলে আসে, ঠিক আছে। এই হাইড্রোজেনটা কি করতে পারে? শুরুত করে এখানে চলে আসে। তাহলে এখানে যদি হাইড্রোজেন চলে আসে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে ভাইয়া বলো তো? এখানে কি NH3 হবে নাকি NH2 হবে এখন? তাহলে এখানে কি হবে? NH3। কি হবে ভাইয়া বলো তো? NH3। বলো তো NH3 নাইট্রোজেনের হাত কয়টা? দুইটা নাকি তিনটা? নাইট্রোজেনের হাত কয়টা? তিনটা। এখন বলো তো নাইট্রোজেনের হাত এখানে এই অবস্থায় আমরা কয়টা দেখতেছি? তিনটা নাকি চারটা? বলো তো এই অবস্থায় আমরা নাইট্রোজেনের হাত কয়টা দেখতেছি? চারটা দেখতেছি। এই জন্য সে তো চারটা হাত থাকতে পারবে না। এই জন্য এখানে কি হয় জানো? NH3+, NH3+, ঠিক আছে। আর এখানে দেখো কি হয়, যেহেতু এখান থেকে একটা জিনিস চলে যাচ্ছে, যে এখান থেকে এই হাইড্রোজেনটা কি আর এখানে আছে? নাই। তাহলে বলো তো COO কি অবস্থায় থাকবে? মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো আমি এমন একটা আয়ন পাইছি, ভালো মতো খেয়াল করে দেখো এই জায়গাটাতে, যে এই যে দেখো এখানে পজিটিভ ধর্মও আছে, নেগেটিভ চার্জও আছে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুইটাই আছে। তাহলে দেখছো এমন একটা আয়ন, যে আয়নে একসাথে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে, ঠিক আছে। কি আছে? পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। এ ধরনের আয়নকে কি বলে জানো? তোমরা কেউ বলতে পারবা এ ধরনের আয়নকে আমরা কি বলতে পারি? ঠিক আছে, এই ধরনের আয়নকে আমরা বলতে পারি জুইটার আয়ন। কি আয়ন ভাইয়া? জুইটার আয়ন। এই যে এটাকে আমরা বলতে পারি জুইটার আয়ন। কি আয়ন? জুইটার আয়ন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই যে হাইড্রোজেন এখানে ছিল, সেই হাইড্রোজেন এখানে চলে আসে, এসে কি করছে? জুইটার আয়ন তৈরি করছে। কি তৈরি করছে বলতো? জুইটার আয়ন। কি তৈরি করছে? জুইটার আয়ন। বোঝা গেছে? তাহলে তোমরা আরেকটা জিনিস দেখবা ভাইয়া, এই যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে দেখো অ্যামাইনো অ্যাসিডের তিনটা জিনিস কিন্তু সেম। খেয়াল করো, আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের কথা বলি, দেখো এই যে আর, ঠিক আছে, সি, আর এই পাশে হাইড্রোজেন। শোনো এই তিনটা কিন্তু সেম। শোনো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ভাইয়া এই তিনটা কিন্তু সেম। এই যে অ্যামাইনোমূলক, ঠিক আছে, এই যে অ্যামাইনোমূলক, এই যে অ্যাসিডমূলক, এই যে হাইড্রোজেন, এই তিনটা হাত কিন্তু সেম। তাহলে বলো তো ভাইয়া অ্যামাইনো অ্যাসিডে আসলে চেঞ্জটা কোথায় হয়? একটা, ঠিক আছে। তোমাদের কাছে কি মনে হয় প্রকৃতিতে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলা কি সেম নাকি আলাদা অ্যামাইনো অ্যাসিড আছে? তোমাদের কাছে কি মনে হয় ভাইয়া? বলো তো প্রকৃতিতে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবাই কি একই নাকি আলাদা? যদি সব অ্যামাইনো অ্যাসিড একই হইতো তাহলে কি হইতো বলো তো? আমার মাংস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, মুরগির মাংস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, গরুর মাংস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, খাসির মাংস অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কারণ সবগুলোই তো মাংস, সবগুলোই প্রোটিন। তাহলে সবার মাংস সেম হয়ে যাইতো না? কিন্তু বলো তো মুরগির গোস্ত আর গরুর গোস্ত কি সেম নাকি আলাদা? বলো তো আলাদা না? তাহলে আলাদা কেন হয়েছে? নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতা আছে। এক একজন এক এক রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যার কারণে এখানে এই চেঞ্জটা হয়েছে। তাহলে প্রকৃতিতে মনে রাখবা টোটাল অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে জানো? প্রকৃতিতে টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 28টা, ঠিক আছে। তাহলে মোট অ্যামাইনো অ্যাসিড প্রকৃতিতে, মোট অ্যামাইনো অ্যাসিড আছে, মোট অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা জানো? 28টি। কয়টা ভাইয়া? 28টি। তাহলে প্রকৃতিতে মোট অ্যামাইনো অ্যাসিড আছে 28টা, ঠিক আছে। কয়টা কয়টা? 28টা। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডের এই চেঞ্জটা কোথেকে হচ্ছে জানো? কে চেঞ্জ হয়? কে এই চেঞ্জ হওয়ার জন্য কে দায়ী? বলো তো এই 28টা অ্যামাইনো অ্যাসিড হওয়ার জন্য দায়ী হচ্ছে এই যে আর মূলক, ঠিক আছে। এই আর এর জায়গায় দেখো, এই আর এর জায়গায় কখনো কখনো আর না বসে এখানে হাইড্রোজেন হইতে পারে, এখানে CH3 হইতে পারে, ঠিক আছে। এখানে এখানে বেনজিন মূলক থাকতে পারে। তোমরা জানো এই যে এটাকে বেনজিন মূলক বলে, ঠিক আছে। এখানে এরকম
বেনজিন মূলক থাকতে পারে, ঠিক আছে, এখানে এরকম বেনজিন মূলক থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এখানে যেটা থাকবে সেইটা অনুসারে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাইতে পারে। তোমাদেরকে কি আমি বুঝাইতে পারছি যেটা বলতেছি? তাহলে প্রকৃতিতে এই যে টোটাল 28টা অ্যামাইনো অ্যাসিড হয়েছে, এই যে 28টা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ মানে কেন তারা বিভিন্ন হয়েছে, এই যে এই জায়গা অনুসারে। কখনো এই জায়গায় হাইড্রোজেন থাকে, যখন হাইড্রোজেন থাকে তখন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যখন এখানে হাইড্রোজেন না থাকে অন্য কেউ থাকে তখন আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যখন এখানে CH3 থাকে তখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেছে ব্যাপারটা? এটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি? ঠিক আছে, যদি বুঝে থাকো এবার আসো তোমাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাই। হ্যাঁ, তাহলে বেশ অনেকগুলা জিনিস বোঝাইছি, এরপরে আমরা বইয়ের দিকে যাব। হ্যাঁ, দেখো একটা অ্যামাইনো অ্যাসিডে খেয়াল করে দেখো, এটা তো একটা নর্মাল অ্যামাইনো অ্যাসিড আর সি, তাই না? তাহলে বলো তো ভাইয়া এইটা কি মূলক? বলো তো ভাইয়া এটা কি মূলক? অ্যাসিড, তাই না? বলো তো ভাইয়া এটা কি মূলক? এটা কি মূলক বলো তো ভাইয়া? ক্ষার, তাই না? তাহলে এটার ধর্ম কি ভাইয়া? এটার ধর্ম হচ্ছে অ্যাসিড, তাই না? এটার ধর্ম হচ্ছে অ্যাসিড, আর এটার ধর্ম কি ভাইয়া? ক্ষার। তাহলে এখানে একসাথে অ্যাসিড এবং ক্ষার দুইটাই আছে। আচ্ছা তোমরা বলো তো, অ্যাসিডের সাথে যদি ক্ষার মিশাই তাহলে কি তৈরি হয়? লবণ আর পানি না? তোমরা ছোটবেলায় এটা পড়ছো, তোমাদের মনে আছে কিনা দেখো তো। তোমরা ছোটবেলায়, হ্যাঁ, খুবই ছোটবেলায় থাকতে তোমরা এই জিনিসপত্রগুলা পড়ছো সবাই, ঠিক আছে? তোমাদের মনে আছে কিনা? ঠিক আছে, তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছো। মনে আছে? এই যে অ্যাসিডের সাথে যখন আমরা ক্ষার যুক্ত করি তখন লবণ আর পানি তৈরি হয়, প্রশমন বিক্রিয়া। এটা কি তোমাদের মনে আছে বলো তো? যদি মনে থেকে থাকে তাহলে একটু জানাও, তাহলে আমরা একটা জিনিস বলবো এখানে। মনে না পড়লেও বলবো, তো মনে পড়লে তোমাদের সাথে রিলেট করাটা সোজা হবে, ঠিক আছে? অ্যাসিডের সাথে ক্ষার মিশাইলে লবণ আর পানি যুক্ত হয়। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, যে এই যে খেয়াল করো তো, এটা তো একটা অ্যামাইনো অ্যাসিড, তাই না? বলো তো এই অ্যামাইনো অ্যাসিডে যদি আমি সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত করি, খেয়াল করো, যদি এখানে সামান্য, সামান্যকে বলে লঘু, কি বলে? লঘু। লঘু অ্যাসিড যদি যুক্ত করি, দেখো তো এই অ্যাসিড যে কার সাথে বিক্রিয়া করবে? এই যে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। দেখো এই লঘু অ্যাসিড যে কার সাথে বিক্রিয়া করবে? এই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর পানি। তাহলে দেখো আমি যখন সামান্য লঘু অ্যাসিড যুক্ত করতেছি তখন সে কার সাথে বিক্রিয়া করতেছে? এই যে অ্যামিনো মূলকের সাথে। কোন মূলকের সাথে? এই অ্যামিনো মূলকের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করবে? লবণ প্লাস পানি। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো, আমি যদি এখানে সামান্য বা ধরো লঘু লঘু ক্ষার যুক্ত করি, তাহলে এই ক্ষার যে কার সাথে বিক্রিয়া করবে জানো? এই অ্যাসিডের সাথে। কার সাথে বিক্রিয়া করবে? এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে জানো? লবণ প্লাস পানি। ঠিক আছে, তাহলে বলো তো অ্যামাইনো অ্যাসিডে যদি আমি অ্যাসিড যুক্ত করি তাও আমি লবণ পানি পাবো, যদি এই অ্যামাইনো অ্যাসিডে আমি ক্ষার যুক্ত করি তাহলে সেই যে দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও লবণ পানি তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতেছো যে অ্যামাইনো অ্যাসিডে আমি অ্যাসিড দিই আর ক্ষার দিই, আমি কি পাচ্ছি? লবণ আর পানি। তোমাদের কি এই কথা মাথায় ঢুকছে? তোমরা কি মেনে নিচ্ছ সবাই? এই তোমরা কি এটা বুঝছো কিনা বলো তো? এই যে লাইন, এটা কি তোমরা সবাই বুঝছো? সবাই 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 কি বুঝছো? তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি কি করতে পারি, কি দিলে কি হয়, বোঝা গেছে? এবার দেখো অ্যামাইনো অ্যাসিড, এই যে দেখো অ্যাসিডকেও সে প্রশমিত করে ফেলতেছে, ক্ষারকেও সে প্রশমিত করতে পারতেছে। এদেরকে কি বলে জানো? যে যে সকল দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার দিলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাদেরকে বলে বাফার। কি বলে, কি বলে ভাইয়া? বাফার। কি বলে? বাফার। তাহলে বলো তো এরা কি বাফার হিসেবে কাজ করতে পারবে কিনা? শোনো, বাফার হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে? বাফার কে 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 বলো তো ভাইয়া? বাফার।
বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেই দ্রবণে তুমি সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যুক্ত করলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যুক্ত করলে দ্রবণের পিএইচ চেঞ্জ হয় না। বা তীব্র অ্যাসিড দিলে কি হবে? তীব্র অ্যাসিড দিলে পিএইচ চেঞ্জ হয়ে যাবে, তখন আর সে বাফার থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বলো তো এ কি বাফার হিসেবে কাজ করতে পারবে কি পারবে না? তোমরা আমাকে একটু দেখে বলো তো। আমরা বললাম বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে আমরা সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যুক্ত করলে দ্রবণের পিএইচে কোনো পরিবর্তন আসবে না। এখন তোমরা আমাকে বলো এটা দেখে, এখানে এদের মধ্যে দেখো তো আমি এই অ্যামাইনো অ্যাসিডের সাথে খেয়াল করে দেখো লঘু অ্যাসিডও যুক্ত করছি, লঘু ক্ষারও যুক্ত করছি। দেখো তো যখন আমরা লঘু অ্যাসিড বা লঘু ক্ষার যুক্ত করছি কোনো ক্ষেত্রে পিএইচ এর পরিবর্তন হয়েছে নাকি সব ক্ষেত্রে লবণ আর পানি তৈরি হয়ে গেছে? লবণ আর পানি যদি হয়ে যায় তাহলে তো এরা আর হচ্ছে ওই যে পিএইচ এর পরিবর্তন হচ্ছে না। তাহলে পিএইচ এর পরিবর্তন হচ্ছে না মানে কি? তাহলে তারা কি হিসেবে কাজ করতে পারতেছে বলো তো? বাফার। তাহলে বলো তো আমরা এই অ্যামাইনো অ্যাসিডকে কি বলতে পারি যে সে একজন বাফার? অ্যামাইনো অ্যাসিডের দ্রবণকে কি আমরা বলতে পারি সে একজন বাফার? তোমরা কি সবাই আমার সাথে একমত? বলা যায়, বলা যায়, বলা যায়, বলা যায়। হ্যাঁ, তাহলে দেখো আমরা অনেকগুলা জিনিসপত্র পড়ে ফেলছি, অনেক মানে অনেক। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের আমাদের জুইটার আয়ন নিয়ে প্রশ্ন করছে কোন ভাইয়া যেন, কে 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 জুইটার, এই যে নাইম বলছে জুইটার আয়ন কি? নাইম, আমরা তো এই যে এখানে জুইটার আয়ন পড়াইছি, তুমি কি কোনোভাবে এটা মিস করে ফেলছো? ঠিক আছে, তাহলে জুইটার আয়ন আমরা কাকে বলছি দেখো, যে যে আয়নে একই সাথে পজিটিভ চার্জ একই সাথে নেগেটিভ চার্জ দুইটা চার্জ আছে, এই ধরনের আয়নকে আমরা কি বলছি বলো তো ভাইয়া? জুইটার আয়ন। কি আয়ন? কি আয়ন? জুইটার আয়ন। ঠিক আছে, এবার বলো তো আমরা টোটাল অ্যামাইনো অ্যাসিডের কথা কয়টা বলছি ভাইয়া? কয়টা কয়টা কয়টা? 28টা। এবার আসো আমরা এই অ্যামাইনো অ্যাসিডগুলো বইয়ে একটু দেখে যাই, বইয়ে আমাদের কি কথা লেখা আছে খেয়াল করো। বইয়ে যা লেখা আছে আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। দেখো এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে আর একটা কার্বক্সিল গ্রুপ থাকে। ঠিক আছে, তাহলে প্রতিটা অ্যামাইনো অ্যাসিডে কি একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কার্বক্সিল গ্রুপ আছে। এটা না থাকলে কোনোভাবেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। আর এবার দেখো আমরা বলছিলাম প্রকৃতিতে টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 28টা, কিন্তু প্রোটিন তৈরি করে কয়টা জানো? 20টা। তাহলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, এটা তোমরা সবাই জানো। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা বলছি দেখো যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তৈরি তৈরি অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা প্রকৃতিতে? 28টা। কিন্তু দেখো এই 28টা অ্যামাইনো অ্যাসিড সবাই প্রোটিন তৈরি করে না। তাহলে প্রোটিন তৈরি করে কয়টা অ্যামাইনো অ্যাসিড? 20টা অ্যামাইনো অ্যাসিড। কয়টা অ্যামাইনো অ্যাসিড? 20টা। কয়টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে? 20টা। ঠিক আছে, বাকি 8টা কি করতে পারে না? প্রোটিন তৈরি করতে পারে না। বোঝা গেছে? বাকি 8টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে না, তাদের সেই ক্ষমতা নাই, আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষমতা দেয় নাই। ঠিক আছে, এরপর দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই যে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, এই যে দেখো আমরা এই সংকেতটা পড়ছি, এই যে হাইড্রোজেন, এই যে OH, এই যে NH2। ঠিক আছে, এবার তোমাদেরকে এই যে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড গঠনকারী সাধারণ গঠন হচ্ছে এইখানে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই যে অ্যামাইনো অ্যাসিডের, ঠিক আছে, এই যে দেখো এটা হলো কার্যকরী মূলক, তাই না? কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে এখানে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি আরো ভালো মতো দেখাই এখানে। হ্যাঁ, ধরো এই অ্যামাইনো অ্যাসিডটা যদি এরকম না হয়ে তোমার এরকম হইতে পারতো না, খেয়াল করো তো। এই যে দেখো এখানে আমরা কি বলছি? কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। কি কার্বন? কি কার্বন? আলফা কার্বন। তাহলে বলো তো এখানে কার্যকরী মূলক হচ্ছে দুইটা, কিন্তু এখানে বেশি সক্রিয় মূলক হচ্ছে COOH। ঠিক আছে, এখানে কার্যকরী মূলক যদিও দুইটা, দেখো COOH অ্যাসিড মূলক এবং অ্যামাইনো মূলক, কিন্তু আমরা মূল কার্যকরী মূলক হিসেবে ধরবো COOH কে। ঠিক আছে, কারণ ও বেশি সক্রিয়। ঠিক আছে, তাহলে বলো তো ওইটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? তোমরা বলো তো সে কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই যে এই কার্বনের সাথে না? তাহলে এই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন। কি কার্বন ভাইয়া? আলফা কার্বন। তাহলে দেখো এই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা কার্বন। কি কার্বন? কি কার্বন? আলফা কার্বন। কি কার্বন? কি কার্বন? আলফা কার্বন।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা বুঝছো? তাহলে বলো তো আমরা কি এই কার্বনকে আলফা কার্বন বলতে পারবো? এই যে এখানকার এই কার্বনটাকে কি আলফা কার্বন বলতে পারবো, বা এই কার্বনকে কি আলফা কার্বন বলতে পারবো? ঠিক আছে, বলতে পারবো না। তাহলে তোমরা বুঝছো আলফা কার্বন জিনিসটা কি? কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাহলে তোমাদেরকে একটা জিনিস বলি তো, দেখো তো এখানে আলফা কার্বন কে? এক, দুই, তিন, চার, পাঁচ, বলো তো এখানে কোন কার্বনটা আলফা কার্বন? বলো তো কয় নাম্বার কার্বন আলফা কার্বন? বলো তো, বলো তো, বলো তো, চিন্তা করে বলো। কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত থাকে। এখানে কার্যকরী মূলক কে? এখানে কার্যকরী মূলক হচ্ছে এই যে এই বর্দা। ঠিক আছে, খেয়াল করো এখানে কার্যকরী মূলক হচ্ছে এই বর্দা, তাই না? আরে কার্যকরী মূলক হচ্ছে এই যে এই বর্দা, তাই না? তাহলে বলো তো এই যে কার্যকরী মূলক সে কোন কার্বনের সাথে যুক্ত আছে? খেয়াল করে দেখো, ভালো মতো দেখো, সে কোন কার্বনের সাথে যুক্ত আছে। দেখো সে 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? এই যে কার্যকরী মূলকটা CHO, সে নিজে তো একটা কার্যকরী মূলক, তাই না? তাহলে সে কার সাথে যুক্ত আছে? 2 নাম্বার কার্বনের সাথে। তাহলে এখানে আলফা কার্বন কে? 2 নাম্বার। কে কে কে? 2 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা জিনিস দিই। ঠিক আছে, এটা বলো এখানে আলফা কার্বন কে? বলো তো এখানে কোন কার্বনটা আলফা কার্বন? বলো কত নাম্বার কার্বন আলফা কার্বন? বলো তো কত নাম্বার কার্বন আলফা কার্বন? এই যে 3 নাম্বার কার্বন আলফা কার্বন। এই যে দেখো 3 নাম্বার কার্বনের সাথে ওএইচ মূলক যুক্ত আছে। দেখছো ওএইচ মূলক কোথায় যুক্ত আছে? 3 নাম্বার কার্বনের সাথে। সো সেই আলফা কার্বন। বুঝে গেছে? তাহলে তোমাদের আলফা কার্বন নিয়ে আর কোনো ঝামেলা আছে? তাহলে এই আলফা কার্বন যুক্ত অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি আলফা অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে যত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সবগুলাই আলফা, আলফা অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে আমরা যত অ্যামাইনো অ্যাসিড পাই সবগুলাই হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে আসো আমরা তোমাদেরকে ব্রেক দিব একটু পরে। তাহলে দেখো এখানে তোমাদের দুইটা কথা লেখা আছে, এটা একটু কষ্ট করে দেখতে হবে। দেখো এখানে, এখানে ছিল আর, তাই না? বলো তো ভাইয়া এখানে আর ছিল না? এই আর এর পরিবর্তে যদি এখানে এইচ থাকে তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের নাম হয় গ্লাইসিন। কি নাম হয় ভাই? গ্লাইসিন। ঠিক আছে, কি অ্যামাইনো অ্যাসিড? কি গ্লাইসিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের অনেকে বিটা টিটা নিয়ে কথা বলতেছো, ঠিক আছে। দেখো তোমাদের তোমাদের বলি যে এই যে এটা যদি আলফা অ্যামাইনো অ্যাসিড হয়, খেয়াল করো, এটাকে আমরা বলছি আলফা, তাই না? তাহলে এটা হবে বিটা, এটা হবে গামা, তারপরে থাকলে ডেল্টা। তাহলে এটাও হবে বিটা, এটা হবে গামা, তার আগে যদি আরো কার্বন থাকতো তাহলে তারপরে আরো যদি কার্বন থাকতো তাহলে সেটা হয়তো ডেল্টা, তারপরে হয়তো এই যে এপসাইলন, পিউ পাইউ, এই সেই। ঠিক আছে, বুঝছো? বুঝছো কে আলফা কে বিটা, এটা বোঝা গেছে? আর পারভেজ অনেকক্ষণ পরে সে এবার বলছে ব্রেক দিতে হবে। হ্যাঁ আমরা ব্রেক দিয়ে দিব, অল্প একটু আলোচনা আছে, হ্যাঁ এটুকু আলোচনা করে ব্রেক দিব। তাহলে দেখো এই যে আর গ্রুপে যদি আমরা কি বলি, এখানে আর এর পরিবর্তে যদি এখানে হাইড্রোজেন থাকে, দেখো আর এর পরিবর্তে কি থাকে? যদি হাইড্রোজেন থাকে তাহলে এটাকে আমরা কি বলি? গ্লাইসিন। কি বলি গ্লাইসিন। আর এখানে আর এর পরিবর্তে দেখো আর যদি CH3 হয়, খেয়াল করো এই যে এই অ্যামাইনো অ্যাসিডে, তাহলে এটাকে আমরা বলি অ্যালানিন। কি বলি ভাইয়া? অ্যালানিন। তাহলে যদি এখানে আরটা কি হয় ভাইয়া? CH3, তখন আমরা এই অ্যামাইনো অ্যাসিডকে কি বলি ভাইয়া? অ্যালানিন বলি। অ্যালানিন, অ্যালানিন, কি বলি অ্যালানিন। আর যদি এখানে আরটা হইতো এই যে আর ইকুয়ালস CH2OH, যদি এটা হইতো তাহলে আমরা এটাকে বলতাম ওহ সিরি। তাহলে এটাকে আমরা কি বলতাম? ওহ সিরি। তাহলে এই অ্যাসিডকে আমরা কি বলবো? সিরিন। কি বলবো? সিরিন। এই যে এখানে ও এইচ আছে, ও এইচ দেখে আমরা ওহ করে উঠবো। ওহ, হতাশ, ওহ থেকে সিরি, সিরিন। ঠিক আছে। আর দেখো এখানে যদি CH2SH হয়, দেখো এখানে যদি CH2SH হয় তাহলে এই অ্যামাইনো অ্যাসিডকে বলি আমরা সিস্টিন। কি বলি সিস্টিন। কি অ্যাসিড? সিস্টিন, সিস্টিন। এস থেকে মনে রাখবা, এস এ সিস্টিন। ঠিক আছে, এই যে এস থেকে মনে রাখবা সিস্টিন, এস সিস্টিন। বোঝা গেছে? তাহলে এই 4টা অ্যামাইনো অ্যাসিডের নাম একটু কষ্ট করে তোমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এবার আসো আমরা এই অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়েই তোমাদেরকে আজকে ব্রেক দিব আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এখন কত বাজে? 42 বাজে। তাহলে বৈশিষ্ট্য পড়তে আমাদের 6-7 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এই বৈশিষ্ট্যটা পড়ে ফেলি। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো সোজা আছে।
দেখো প্রথম কথা আমরা সেই দিক থেকে আসবো। দেখো এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিডের এই যে দেখো পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, এখানে এই যে জুইটার আয়ন তৈরি করতে পারে। বলো তো জুইটার আয়ন আমরা এখন চিনি কি চিনি না? চিনি। তাহলে জুইটার আয়ন তৈরি করতে পারে, এটা আমরা জানি। আবার দেখো এটা কি লিখছে, এটা 9 নম্বর বৈশিষ্ট্য। আবার দেখো এক বা একাধিক ধরনের অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আমরা এটা একটু আগে বলছি না, পেপটাইড বন্ধন কি অনেকগুলা কি বলে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি করে, তাই না? আমরা বলছি সেখানে অ্যামাইনো অ্যাসিড সেম হতে পারে, ভিন্ন ধরনেরও হইতে পারে, কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি করে পেপটাইড বন্ধনী। কোন বন্ধনী? পেপটাইড বন্ধনীর মাধ্যমে। এই বৈশিষ্ট্য আমরা পারি। আবার দেখো এই যে প্রোটিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, কি করি হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ। কি করি? আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। কি অ্যাসিড? কি অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড। এটাও আমরা পারি। আবার বলো তো এই যে প্রোটিনগুলা, ঠিক আছে, প্রোটিনগুলা কি সহজে গলে? বলো তো প্রোটিনগুলা কি সহজেই গলে? মাংসগুলা রান্না করতে কি সময় কম লাগে না বেশি লাগে? বলো, মাংস রান্না করতে সময় বেশি লাগে না? তার মানে এটার গলনাঙ্ক অবশ্যই বেশি। তাহলে দেখো এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এটা তুমি এমনিই মনে রাখতে পারবা যে একটু অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। প্রোটিন তো সহজে গলে না। দেখছো মাংসকে, এই যে গরুর মাংস রান্না করতে দেখবে অনেক সময় লাগে, তারপরে সে গলে না। তার মানে কি? গলনাঙ্ক বেশি। আবার দেখো মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যদি যুক্ত করি, যেটা আমরা একটু আগে বলছি, দেখো মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যদি যুক্ত করি, তাহলে অ্যামাইনো অ্যাসিড কি তৈরি করবে? লবণ তৈরি করবে। লবণ আর পানি। তাহলে শুধু লবণ তৈরি করে? লবণের সাথে আর কি তৈরি করে? পানি। ঠিক আছে, তো পানির কথা এখানে উল্লেখ করে নাই। তাহলে মৃদু অ্যাসিড দাও আর ক্ষার দাও, ওরা যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। ঠিক আছে, তারপরে দেখো এই অ্যামাইনো অ্যাসিডের নির্দিষ্ট কোনো বর্ণ নাই। এরা স্ফটিক আকারে। স্ফটিক আকার মানে হলো এরা কেলাস গঠন করে। কি গঠন করে? কেলাস। তোমরা কেলাস পড়ছো 9-10-এ। হ্যাঁ, তোমরা 9-10-এ যেই কেলাস পড়ছো ওই কেলাসই। এরা কি গঠন করতে পারে ভাইয়া? কেলাস গঠন করতে পারে। কি গঠন করে ভাইয়া? কেলাস। ঠিক আছে, এই কেলাসটাকে বলছে স্ফটিকাকার। তাহলে এদের কোনো বর্ণ নাই, এরা কি গঠন করতে পারে? এরা কেলাস গঠন করে। ঠিক আছে, এরপর দেখো এরা স্বাধীন হইতে পারে, মিষ্টি হইতে পারে, তিক্ত হইতে পারে। কি মুশকিল! এরা স্বাধীনও হইতে পারে, মিষ্টিও হইতে পারে, তিক্তও হইতে পারে। দেখো এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তাহলে ভালো মতো মনে রাখো এই দ্রবণীয়তাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে অ্যামাইনো অ্যাসিড পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। আর দেখো মানবদেহের সব অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো তোমাকে নতুন করে মুখস্থ করতে হবে, যেটা তুমি একেবারে জানো না সেটা হচ্ছে এই যে এরকম। এই যে খেয়াল করো, 1 নাম্বার পয়েন্টটা তোমার মুখস্থ করা লাগবে, 2 নাম্বার পয়েন্টটা মুখস্থ করতে হবে, 3 নাম্বারটা মুখস্থ করতে হবে, আর 4 নাম্বারটা মুখস্থ করতে হবে। বাকি দেখো যেই 9টা, বাকি যেই 5টা আছে, এই 5টা তুমি এখন এই যে যুক্তি দিয়েই পারার কথা। যুক্তি দিয়েই পারার কথা। তাহলে একটু কষ্ট করে তোমাকে 1 2 3 4 মুখস্থ করতে হবে। তাহলে 1 নাম্বার কি? সব অ্যামাইনো অ্যাসিড কেমন অ্যামাইনো অ্যাসিড? আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো পানিতে দ্রবণীয় কিন্তু, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো কোথায় কোথায় কোথায়? অ্যালকোহলে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তারপর দেখো এদের স্বাধীনও হইতে পারে, মিষ্টিও হইতে পারে, তিতাও হইতে পারে। ঠিক আছে, আবার এদের কোনো বর্ণও নাই। তাহলে স্বাধীন, বর্ণহীন, মিষ্টি, তিতা এবং কেলাস গঠন করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ে ফেলছি। ওকে, তাহলে বলো তো অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি অনেক বেশি কঠিন মনে হলো তোমাদের কাছে? ঠিক আছে, অনেক বেশি কঠিন মনে হইলো যে না ভাই কি যে বলছেন, সবই মাথার উপর দিয়ে গেছে। এবার আসো এই যে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ থেকে অল্প কিছু জিনিস আছে, এটা আমরা 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 একটু ব্রেকের পর পড়তে যাচ্ছি। তাহলে তোমাদেরকে একটু ব্রেক দিই, নাহলে তোমরা অস্থির হয়ে যাবা। ঠিক আছে, এরপরে প্রোটিনের কিছু জটিল জিনিসপত্র তোমাদের পড়াবো, তো তা আসো তোমাদের একটা ছোটোখাটো ব্রেক দিই। তাহলে আমরা শুরু করবো 8:55-তে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসো তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ছি, তাই না? এবার আরো কয়েকটা জিনিস একটু দেখবো আর কি। হ্যাঁ, এরপরে প্রোটিন আমরা কিছু পড়বো, না পড়লে আসলে হবে না, আমরা একটু পিছিয়ে আছি। ঠিক আছে, তাহলে আসো দেখো, এরপর দেখো এখানে এখানে লেখা আছে যে প্রকৃতিতে টোটাল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় 28টা। কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 28টা। ঠিক আছে, এর মধ্যে প্রোটিন তৈরি করে কয়টা বললাম ভাইয়া? এটা বারবার মনে রাখবা, কয়টা কয়টা? 20টা। প্রোটিন তৈরি করে 20টি অ্যামাইনো অ্যাসিড। টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 28টি, প্রোটিন তৈরি করে 20টি। ওকে,
এবার দেখো এখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে? এই যে প্রোটিন, এই অ্যামাইনো অ্যাসিডের আবার ক্লাসিফিকেশন আছে দেখো, অ্যালিফেটিক, অ্যারোমেটিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। আচ্ছা অ্যারোমেটিক, অ্যারোমেটিক কি থাকলে অ্যারোমেটিক বলে তোমাদের মনে আছে? বা তোমরা 9-10 জৈব যৌগিক কিছু জিনিস পড়ার কথা, সেখানে অ্যারোমা বা অ্যারোমেটিক এই কথাটা শুনে থাকার কথা। যদি অ্যামাইনো অ্যাসিডের শিকলে, শোনো, যদি অ্যামাইনো অ্যাসিডের শিকলে এই যেরকম আর দিয়ে থাকে, হ্যাঁ, আর সি ও ও এইচ, ঠিক আছে, আর এখানে NH2, আর ধরো এখানে 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 হচ্ছে এইচ, যদি এখানে এইচ, এই মূলকটা খেয়াল করে দেখো, এখানে যদি আর হয় তাহলে এটা হচ্ছে অ্যালিফেটিক। এটার নাম কি? অ্যালিফেটিক। অ্যালিফেটিক, ঠিক আছে? কি বলে, কি বলে? অ্যালিফেটিক। আর যদি এখানে বেনজিন মূলক থাকে, ঠিক আছে, কি কি কি? বেনজিন, ঠিক আছে, এই যে এরকম, এই যে এটাকে বলা হয় বেনজিন, ঠিক আছে? কি বলে, কি বলে? বেনজিন। দেখো এখানে যদি এই যে বেনজিন বলয় থাকে, ঠিক আছে, বেনজিন বলয় যদি থাকে তাহলে এটাকে, আচ্ছা বেনজিন বলয়টা খুব একটা বেশি ভালো হয় নাই, তারাও তোমাদেরকে একটু ভালো মতো আঁকাই দিই, ঠিক আছে? যদি এখানে বেনজিন বলয় থাকে, তাও ভালো হলো না, সরি, হ্যাঁ, যদি এখানে বেনজিন বলয় থাকে তাহলে এটাকে বলা হয় অ্যারোমেটিক। কি বলে, কি বলে? অ্যারোমেটিক। কি বলে, কি বলে? অ্যারোমেটিক, ঠিক আছে? তাহলে এটার নাম হয়ে যায় অ্যারোমেটিক। অ্যারোমেটিক, ঠিক আছে? আর যদি এখানে এই যে আর মূলক, বেনজিন মূলক কোনোটাই না থেকে একটা ভিন্ন ধর্মী কিছু একটা থাকে, তখন আমরা এটাকে বলি হেটারোসাইক্লিক। কি বলি ভাইয়া? হেটারোসাইক্লিক। এই তো সাবাস, বেনজিন, বেনজিনের জাতক, বাবা জাতক পর্যন্ত তোমরা জানো? দীপ তো দেখি বিশাল বিশাল জ্ঞান রাখে। এই যে মানসুরা বসে সুগন্ধি, এই যে পারভেজ বসে সুগন্ধি, ঠিক আছে? এই তো সাবাস, তাহলে তো তোমরা তো দেখি ভালো জানো, তোমরা পুরাই, ঠিক আছে? আমরা তো ছোটবেলায় এত কিছু জানতাম না, তোমরা এত কিছু কেমনে জানলা বলো তো? আমরা মনে হয় পড়াশোনায় বেশি ফাঁকিবাজ ছিলাম, এই জন্য এরকম হয়েছে। এই জন্য এই যে এখন পর্যন্ত কিছু হইতেছে না। এটা দেখো অ্যালিফেটিক, অ্যারোমেটিক আর হচ্ছে হেটারোসাইক্লিক, ঠিক আছে? তা তোমরা বুঝছো, যদি এই যে আর গ্রুপটা কি থাকে দেখো, অ্যালিফেটিক যৌগ হয়। এই অ্যালিফেটিক যৌগ মানে ওই যে আর মূলক আর কি, হ্যাঁ, মানে অ্যালিফেটিক যৌগ মানে এই যে জিনিসটা হচ্ছে এরকম, আর মানে এই যে CH3, CH2, CH2 এরকম যদি থাকে তাহলে এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? অ্যালিফেটিক। আর যদি এখানে বেনজিন মূলক থাকে তাহলে হচ্ছে অ্যারোমেটিক। এখন ঝামেলা যেটা হচ্ছে ভাইয়া, যে দেখো যে অ্যামাইনো অ্যাসিডে অ্যালিফেটিক, অ্যারোমেটিক, অ্যামাইনো অ্যাসিডের বিপরীত ধর্মীয় যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে আমরা বলি হেটারোসাইক্লিক। এখন এখানে ঝামেলা যেটা হলো, সেটা হলো তোমাদেরকে কষ্ট করে এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। তাহলে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি? গ্লাইসিন, অ্যালানিন, অ্যালানিন, ভ্যালিন। আর অ্যারোমেটিক উদাহরণের, অ্যারোমেটিকের উদাহরণ হচ্ছে দেখো ফিনাইল, অ্যালানিন আর টাইরোসিন। টাইরোসিন, রো এর সাথে দেখো এই যে অ্যারো, অ্যারোর একটা মিল আছে, রো এর সাথে দেখো অ্যারোর একটা মিল আছে। আর ফিনাইল, ঠিক আছে, এই ফিনাইল মূলকটা হচ্ছে কিন্তু এই যে এই মূলক, হ্যাঁ, এই যে বেনজিন মূলকই, আরে এই বেনজিন মূলকটাই হচ্ছে ফিনাইল মূলক, ঠিক আছে? বেনজিন মূলকটা হচ্ছে এই, এর সাথে যদি আমরা ফিনাইল, সম্ভবত এটা ফেনল না, ফিনাইলের এক্সাক্ট সংকেত এই মুহূর্তে আমার মনে নাই, ঠিক আছে? তবে ফিনাইল হচ্ছে এই যে বেনজিন মূলক দিয়ে তৈরি হয় আর কি, ঠিক আছে? তাহলে এই যে ফিনাইল আর টাইরোসিন থেকে তোমরা এটা মনে রাখতে পারো অ্যারোমেটিক। আর হেটারোসাইক্লিকের উদাহরণ দেখো ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, সবগুলোতে যুক্ত বর্ণ। এটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো সবগুলো যুক্ত বর্ণ। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন সবগুলো যুক্ত বর্ণ দেখো, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, ঠিক আছে? যুক্ত বর্ণ দিয়ে মোটামুটি তোমরা এটা মনে রাখতে পারো। অ্যালানিন তো দুই জায়গায় আছে, ঠিক আছে? এই অ্যালানিন দুই জায়গায় আছে না, এখানে দেখো ফিনাইল অ্যালানিন, আর এখানে শুধু অ্যালানিন। শুধু অ্যালানিন তো আলাদা, আর ফিনাইল অ্যালানিন এটা তো আলাদা, ঠিক আছে ভাই? তাহলে এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন আর ওটা হচ্ছে শুধু অ্যালানিন। তাহলে এখানে কি মনে রাখবা? ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, ঠিক আছে? তাহলে দেখো এই সবগুলো নাম যখনই যুক্ত বর্ণ পাবা তখনই তোমরা কি দাগাবা? হেটারোসাইক্লিক। হেটারো যেহেতু উল্টাপাল্টা, হেটারো মানে তো অসম, ঠিক আছে? যেটা উল্টাপাল্টা সেটাকে আমরা বলি হেটারো। তাহলে হেটারোর এই যে উচ্চারণগুলো উল্টাপাল্টা, দেখো যুক্ত বর্ণ আছে, ঠিক আছে? এরপরে আসো এখান থেকে তোমরা পড়বা এই যে দেখো প্রোটিন গ্রহণে অংশ, তাহলে প্রোটিন যারা তৈরি করে যে অ্যামাইনো অ্যাসিডগুলো তাদেরকে বলি আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। কি বলি ভাইয়া? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে বলো তো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কয়টা? তোমরা আমাকে বলো তো প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কয়টা বলো তো?
20টি না? তাহলে তোমরা বলো, যদি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হয় যারা প্রোটিন তৈরি করে, তাহলে যারা প্রোটিন তৈরি করে না তাদের নাম এরকম হওয়ার কথা না, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। বলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড তাহলে কয়টা হবে? নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। কয়টি? 8টি। এখন 8টি থাকলেও তোমাদের বইয়ে উদাহরণ আছে 3টা। তোমরা 3টা উদাহরণ কেমন মনে রাখবা? অসহ্য দিয়ে। অসহ্য, যে অ্যামাইনো অ্যাসিডের নাম পড়তে পড়তে আমরা অসহ্য হয়ে গেলাম, অ্যামাইনো অ্যাসিডের নাম পড়তে পড়তে আমরা অসহ্য হয়ে গেলাম, এই অসহ্য দিয়ে তোমরা এটা মনে রাখবা। অতে অর্নিথিন, সতে সাইট্রোলিন, হতে হেমোসেরিন। তাহলে তোমরা কি মনে রাখবা? এই যে অর্নিথিন, সতে সাইট্রোলিন, হতে হেমোসেরিন। তাহলে দেখো, অতে অর্নিথিন, সতে সাইট্রোলিন, হতে হেমোসেরিন। অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন। এটা তোমাদের এমনি মনে থাকবে। কিভাবে মনে রাখবো? অসহ্য 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 হয়ে গেলাম, ঠিক আছে? আর এর বাইরে দেখো আরেকটা আছে বিরল অ্যামাইনো অ্যাসিড। বিরল অ্যামাইনো অ্যাসিডকে হাইড্রোক্সিপ্রোপিন। কে বিরল অ্যামাইনো অ্যাসিড ভাইয়া? হাইড্রোক্সিপ্রোপিন। কে হাইড্রোক্সিপ্রোপিনকে আমরা বলি বিরল অ্যামাইনো অ্যাসিড। কি অ্যামাইনো অ্যাসিড? বিরল অ্যামাইনো অ্যাসিড। কি অ্যামাইনো অ্যাসিড? বিরল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর এই যে উদাহরণ পড়া আমাদের প্রায় শেষের পথে, আর একটা লাস্ট উদাহরণ পড়তে হবে। সেটা হচ্ছে দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, দেখো ভাইয়া তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কেন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতেছি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলার পেছনে কারণ আছে, ঠিক আছে? কেন আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতেছি, কেন অন্য কিছু বললাম না? দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলার পেছনে কারণ হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডির জন্য খুবই প্রয়োজন, কিন্তু আমাদের বডি এগুলোকে তৈরি করতে পারে না। তাহলে কি এগুলা আমাদের বডি তৈরি করতে পারে না। আমাদের বডি এগুলাকে ভাইয়া তৈরি করতে পারে না, বডি তৈরি করতে পারে না, ঠিক আছে? তাহলে বলো তো, আমাদের বডি যেহেতু তৈরি করতে পারে না, আবার আমার বেঁচে থাকার জন্য লাগবে, তাহলে এগুলা কোথায় থাকাটা মাস্ট বলো তো? তাহলে এগুলা খাদ্যে থাকাটা অত্যাবশ্যকীয় না? খাদ্যে থাকা অত্যাবশ্যকীয়, এই জন্য এদের নাম হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে দেখো, সিম্পল কথা, যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলার পেছনে কারণ হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডি তৈরি করতে পারে না। তাহলে দেখো ভাইয়া, আমার বডি যেহেতু তৈরি করতে পারে না, কিন্তু এগুলো ছাড়া আমাদের দেহের গঠন হবে না, আমাদের দেহের এই যে মাংস তৈরি হবে না, আমরা বাঁচবো না, ঠিক আছে? সহজ কথায় আমরা বাঁচবো না। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড আমার বডি তৈরি করতে পারতেছে না, আবার আমি বাঁচবো না, তাহলে তো আমার এই অ্যামাইনো অ্যাসিড লাগবেই, কারণ আমি তো বাইসে থাকি। যেমন ধরো, বাইসে থাকার জন্য অক্সিজেন লাগবেই, ঠিক আছে? বলো তো, অক্সিজেন কি আমাদের বডি তৈরি করতে পারে? পারে না। কিন্তু বলো তো, বাইসে থাকার জন্য আমাদের অক্সিজেন থাকা লাগবে না? লাগবে। তাহলে আমাদের বাতাসে অক্সিজেন থাকাটা অত্যাবশ্যকীয় না? বলো তো, বাতাসে যদি অক্সিজেন না থাকতো, তাহলে কি আজকে এই যে ক্লাস নেওয়ার জন্য আমি এখানে তোমাদের সামনে দাঁড়াইতে পারতাম? ক্লাস করার জন্য তোমরা ফোন হাতে নিয়ে দাঁড়াইতে পারতা? বসতে পারতা? জীবনেও না। তাহলে বাতাসে যেমন অক্সিজেন থাকাটা অত্যাবশ্যকীয়, ঠিক একই রকমভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলা খাদ্যে থাকাটা অত্যাবশ্যকীয়। এই অ্যামাইনো অ্যাসিড যদি খাদ্যে না থাকে, তাহলে তুমি বাঁচবা না, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে যারা বড় মানুষ, ঠিক আছে, যারা পূর্ণাঙ্গ মানুষ, তাদের ক্ষেত্রে, যেমন ধরো আমি এবং তোমরা যারা ক্লাস করতেছো, আমরা সবাই বড় মানুষ। তাহলে আমাদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো 8টা। তাহলে এই 8টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ভাই কেমনে মনে রাখবা? তোমরা এমনি মনে রাখবা, এমটিটিভি পিল। এটাই সহজ সহজ মনে রাখার ট্রিক্স, বাকিগুলো এত সোজা না, ঠিক আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে কষ্ট করে এটা নাম শুনে মনে হইতে, ভাই কি বললেন এমটিটিভি পিল, কার সাথে কার মিল আছে? কিচ্ছু মিল নাই, কিন্তু কষ্ট করে বারবার এটা বলতে হবে। তুমি যদি কয়েকবার এটা বলতে থাকো, তাহলে অটোমেটিক দেখবা যে তোমার এটা মুখস্থ হয়ে গেছে। তাহলে তুমি কি বলবো? এমটিটিভি পিলস, এমটিটিভি পিলস, এমটিটিভি পিলস। আজকে সারাদিনে 100 বার এমটিটিভি পিলস বলবা, ঠিক আছে? ঘুমানোর আগে পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো, এমটিটিভি পিল থেকে আমরা এটা মুখস্থ করে ফেলতে পারি। তাহলে এম এ হচ্ছে মেথিওনিন, টিতে থ্রিওনিন, পরের টিতে ট্রিপ্টোফ্যান। তাহলে এই 3টা করে আগে আসো। তাহলে এম এ কি? মেথিওনিন, টিতে থ্রিওনিন, পরের টিতে ট্রিপ্টোফ্যান। আবার আসো, এম এ মেথিওনিন, টিতে থ্রিওনিন, টিতে ট্রিপ্টোফ্যান। মেথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান। এরপর আসো, ভিতে ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন। ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন। ভিতে ভ্যালিন, পিতে ফিনাইল অ্যালানিন। এরপরে 3টে সোজা দেখো, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন। এভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে টোটাল অ্যামাইনো অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো বড়দের ক্ষেত্রে 8টা,
বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা। ঠিক আছে, এই বাচ্চারা আবার এখানে একটা ক্যাচাল করছে। বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা। কয়টা ভাইয়া? 10টা। তাহলে অতিরিক্ত 2টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডকে দেখো, এই যে আর্জিনিন আর হিস্টিডিন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো 10টা। ঠিক আছে, তাহলে অতিরিক্ত 2টা কি? আর্জিনিন আর হিস্টিডিন। আর্জিনিন আর হিস্টিডিন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটা ধারণা পাইছো। ঠিক আছে, আশা করি তোমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটা ধারণা পাইছো। হ্যাঁ, আর এই যে বাকি যেগুলো আছে, বাকি এখানে যে একটা ছক আছে, এগুলো লাগবে না। ঠিক আছে, ওরা লাগবে না। এরপর আসে অ্যামাইনো অ্যাসিডের কাজ। আমরা মোটামুটি অ্যামাইনো অ্যাসিড পুরো প্রোটিন পড়ে ফেলার পরে তোমরা অ্যামাইনো অ্যাসিডের কাজ অটোমেটিক পারবা। প্রোটিনের যা কাজ অ্যামাইনো অ্যাসিডেরও তাই কাজ। ঠিক আছে, প্রোটিনের কাজও তোমরা মোটামুটি পারবা। ঠিক আছে, কয়বার পড়েও অলরেডি আমরা মোটামুটি পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে এবার আমরা সরাসরি আশা করি আমরা প্রোটিনে চলে যাইতে পারি। ঠিক আছে, তাহলে বলো তো তোমাদের কারো ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে কারো কোনো সমস্যা আছে? দেখছো, আমরা কার্বোহাইড্রেট যেমন আগাইতেই পারতেছিলাম না, ঠিক আছে, ঠিক সেরকম আমরা এখানে কিন্তু খুব সুন্দর আগায় চলে যাচ্ছি। অ্যামাইনো অ্যাসিড নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? এই অ্যামাইনো অ্যাসিড নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? এই যে আগের পেজ, তোমরা তো এটাই চাচ্ছিলা নাকি? নতুন টিভি চ্যানেল এমটি টিভি পিল, হ্যাঁ এইটু এইটু যেভাবে মনে থাকে। ঠিক আছে হুমায়রা, যেভাবে মনে থাকে, আর তোমাদের কাজ হলো মনে রাখা। আর যেভাবে পড়লে মনে থাকবে তোমরা তোমরা সেভাবে মনে রাখবা। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু আসলেই হবে না। বুঝছো? হয়েছে না? হয়েছে না? ওকে ওকে, ঠিক আছে, আশা করি এতক্ষণে তোমাদের স্ক্রিনশট উঠে গেছে। তাহলে আসো আমাদের প্রোটিন জাতীয় কিছু খাবার দাবার দেখি। আজকে খালি আমরা ছবিতে খাবারই দেখতেছি। মনে হয় তোমাদের খিদা লেগে গেছে নাকি? এই জন্য আমরা একটা ছোট্ট বিরতি দিছিলাম। জানি না তোমাদের ছোট্ট বিরতি কোনো কাজে লেগেছে কিনা। ঠিক আছে, তোমাদের শরীরের মাংসপেশি একটু চলাফেরা করে, মুভমেন্ট করে শরীরের রক্ত সঞ্চালন বাড়ছে কিনা। না বাড়লে তো নাই, বাড়লে তো ভালো। তাহলে দেখো, এই যে প্রোটিন জাতীয় খাবার দাবার খুবই সুন্দর অসাধারণ, মাছ মাংস ডিম দুধ ডাল, এগুলোতে পাওয়া যায় প্রোটিন, তাই না? মাছ মাংস ডিম দুধ ডাল, এগুলোতে কি পাওয়া যায়? প্রোটিন বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রোটিন নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে দেখো, প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার অণু। ঠিক আছে, তাহলে প্রোটিন কি? অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা অণু। ঠিক আছে, এটা কেমন অণু? জৈব অণু, কারণ জীব দেহে তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা কি অণু ভাইয়া? জৈব অণু। কি অণু ভাইয়া? জৈব অণু। কি অণু? জৈব। কেন জৈব? কারণ এরা জীব দেহে তৈরি হয়। কোন দেহে তৈরি হয়? জীব দেহে তৈরি হয়। এখন কথা হচ্ছে, কেন যৌগিক বলছে? যৌগিক বলার কারণ হচ্ছে এখানে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, যদি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকতো তাহলে আমরা কি বলতাম? প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার মৌলিক জৈব অণু। ঠিক আছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকার ফলে আমরা এটাকে কি বলি বলতো? প্রোটিন হলো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার যৌগিক। কারণ যেহেতু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, নিশ্চয়ই সেটা পিচ্চি হবে না? হবে হবে, পিচ্চি হলে তো কাহিনী হয়ে যাইতো। তাহলে বৃহদাকার যৌগিক জৈব অণু। ঠিক আছে, এবার দেখো আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। তাহলে দেখো তো, প্রোটিনে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, তোমরা দেখছো একটা অ্যামাইনো অ্যাসিডের ভর কত? বিশাল বিশাল না? বিশাল না, 100-র তো উপরে হবে। তাহলে এই যে 100 গুণ 100 যদি হয়, তাহলে কত বেশি হচ্ছে? অনেক না? তাহলে হলো প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ। এইখানে ওই যে জৈব রাসায়নিক পদার্থ, কারণ জীব দিয়ে তৈরি হয়, যা হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। সহজ না? প্রোটিনকে তো হাইড্রোলাইসিস করলে আমরা অ্যামাইনো অ্যাসিডই পাবো। সো তোমরা এই প্রথম সংজ্ঞাটাই পড়বা। ঠিক আছে, এটা একটু বড় আছে, আর ওইটা ছোট, কিন্তু এখানে মোটামুটি লাগার মতো সব ধরনের কথা বলে দিচ্ছে আর কি। আর এখানে আমরা তোমাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, যে প্রাণী দেহে, আমরা উদ্ভিদ দেহের ক্ষেত্রে পড়ছিলাম, উদ্ভিদের দেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট পড়ছিলাম বলো তো? তোমাদের কি মনে আছে? উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট ছিল রে? কয় পার্সেন্ট ছিল? হাই হাই, তোমরা তো দেখি ভুলে গেছো। 50 থেকে 80। কয় ভাগ? কয় ভাগ? 50 থেকে 80% ছিল না? না, 50 থেকে 80 ভাগ শর্করা ছিল না? আর উদ্ভিদ, আমরা কি বলছিলাম, প্রাণীদের দেহ কি দিয়ে তৈরি? প্রাণীদের দেহ কি দিয়ে তৈরি বলতো? প্রাণীদের দেহ প্রোটিন দিয়ে তৈরি। কি দেহ কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি ভাইয়া? প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে? কি দিয়ে? প্রোটিন। এই জন্য দেখো, আমরা যদি জীব দেহে আসি, জীব দেহের শুষ্ক ওজনের 50%ই প্রোটিন। কয় পার্সেন্ট প্রোটিন ভাইয়া?
50% প্রোটিন। কত পার্সেন্ট? 50% প্রোটিন। তাহলে জীবদেহের ক্ষেত্রে দেখো শুষ্ক ওজনের আমরা 50% প্রোটিন পাই। এরপরে শোনো, আমাদের জীবদেহে যা কিছু তৈরি হয় সবগুলোই প্রোটিন, মনে রাখো। আমাদের জীবদেহে যা তৈরি হয় সবগুলোই কি? প্রোটিন। ঠিক আছে? তাহলে আমাদের জীবদেহে এনজাইম তৈরি হয় না বলো তো? এই এনজাইম আছে সামনে, আর 2 দিন পরে আমরা এনজাইমও পড়বো। তাহলে আমাদের দেহে কি প্রোটিন এনজাইম তৈরি হয় না? হয়। তাহলে আমাদের দেহে যেগুলো তৈরি হবে ম্যাক্সিমাম জিনিসই প্রোটিন। তাহলে আমাদের দেহে যেহেতু এনজাইম তৈরি হয়, তাহলে এই এনজাইমগুলোও কি হবে? এই এনজাইমগুলোও হবে প্রোটিন। ঠিক আছে? এখানে একটা সুন্দর লাইন আছে দেখো, সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। তাহলে দেখো এখানে কি লেখা আছে, সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম না। ঠিক আছে? কেন বলো তো? আমাদের দেহের যে চুল তৈরি হয়, চুলও তো একটা প্রোটিন, কিন্তু চুল কি এনজাইম? বলো, আমাদের দেহের যে ত্বক তৈরি হয়েছে, ত্বকেও তো প্রোটিন আছে, তাহলে আমার ত্বক কি এনজাইম? এনজাইম না। কিছু প্রোটিন আছে যারা এনজাইম, কিন্তু সব প্রোটিন কি তাহলে এনজাইম হলো বলো? আমাদের যে নখ তৈরি হয়, নখও তো একটা প্রোটিন, তাহলে এটাও কি এনজাইম না? তাহলে বুঝছো তোমরা? সব প্রোটিন এনজাইম না, কিন্তু কিছু প্রোটিন আছে যারা এনজাইম। ঠিক আছে? তাহলে সব এনজাইমে কি? প্রোটিন। এনজাইমগুলো কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। ওকে, তাহলে আমরা প্রোটিনের সংখ্যাটা পড়ে ফেলছি। ঠিক আছে? এবার আমাদের এই যে পেপটাইড পলিপেপটাইডের এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, অ্যামাইনো অ্যাসিডের এই যে গঠন, এই গঠনটা আমরা একটু দেখে ফেলি আর কি। ঠিক আছে? তাহলে আসো আমরা আমরা এটা একটু দেখি আর কি। ঠিক আছে? শোনো, আমরা যদি দেখি তাহলে তোমরা কি দেখবা, আমরা একটা পেপটাইড বন্ধন দেখি। হ্যাঁ, এই তোমরা বুঝতেছো তো নাকি? তোমাদের মাথা ঠিক আছে তো নাকি? নাকি মাথা উল্টাপাল্টা হয়ে গেল? যে ভাই কি যে বলতেছেন, কোন দুনিয়া থেকে যে কি বলতেছেন। ঠিক আছে? হাই হাই, প্রাপ্তি মোটামুটি বুঝতেছে। হাই হাই, সবগুলা বুঝে নাই। আমাদের সবগুলো মনে থাকবে না, কারণ এত ইনফরমেশন এই বইয়ে, এই চ্যাপ্টারে। ঠিক আছে? মনে থাকবে না ইনস্ট্যান্ট, কিন্তু ইনস্ট্যান্ট জিনিসগুলো আমরা বুঝতেছি কিনা, যাতে আমরা পড়ার সময় একটু সহজ লাগে, যে না ও আচ্ছা হ্যাঁ এটা তো এটা, এটা তো কোনো ব্যাপার না। ঠিক আছে? তাহলে আসো আমরা একটা পেপটাইড বন্ধন দেখাই আর কি। হ্যাঁ, তাহলে দেখো পেপটাইড বন্ধন কিভাবে তৈরি হয়। শোনো, একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড আর, ঠিক আছে? তাহলে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা অ্যামাইনো অ্যাসিড তো লাগবে, তাই না? দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলেই তো তৈরি হবে। দুইটা অ্যামাইনো অ্যাসিড, দেখো দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যখন যুক্ত হবে, তখন কিভাবে পেপটাইড বন্ধনই হয় খেয়াল করে দেখো। এরা যখন যুক্ত হচ্ছে, ঠিক আছে, এরা যুক্ত হলে এখন পেপটাইড বন্ধন কিভাবে তৈরি হবে দেখো, আমরা এরকম লিখতে পারি কিনা। বলো তো ভাইয়া, আমরা কি এটা লিখতে পারি কিনা? লিখতে পারি না? পারি কিন্তু, হ্যাঁ। COOH, দেখো এটাকে আমরা একটু ভাঙছি। হ্যাঁ, COOH, এটা করতে পারি না? এই যে এই জায়গাটা একটু দেখো তো ভাইয়া, পারি না? পারি না? আবার ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো। হুম, এই জন্য ছোট করে লিখতে হয়। ঠিক আছে? তাহলে দেখো এখানে এন, এখানে একটা এইচ। দেখছো? ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা আমরা ওকে বাদ দিয়ে দিছি, তাই না? এই, তাই না? তাই না? এভাবে লিখতে পারি না বলো তো? ওই জায়গাটা আসলে কম হয়ে গেছে। আচ্ছা যাও, ওটা মিশিয়ে দিলাম, এটা করবোই না। হ্যাঁ দেন, ঠিক আছে, আসো আমরা এইখানে করবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই জিনিসটা এরকম আছে, তাই না? তাহলে আমরা কি বলছি, একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, তাই তো? দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েই তো কি হবে বলো তো ভাইয়া? ঠিক আছে? এটা মাথার উপর দিয়ে গেল না, না, না। এই যে হুমায়রা, এখন আর মাথার উপর দিয়ে যাবে না, আসো তোমাদের যাতে মাথার উপর দিয়ে না যায়, এই জন্য আমরা মাথার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? এবার দেখো দেখো দেখো, ঠিক আছে? দেখো তো এই যে এখানে, হ্যাঁ, দেখো তো একটা কার্বনের সাথে, দেখো এই পাশে দেখো একটা কার্বনের সাথে কি কি যুক্ত আছে, খেয়াল করো তো, একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো।
কার্বনের সাথে একটা অক্সিজেন আর একটা ওএইচ যুক্ত আছে না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? খেয়াল করো তো ভাইয়া, এটা কি লিখতে পারি কিনা বলো তো, বলো তো, বলো তো, বলো তো এবার, কে যেন হুমায়রা, বলো তো এটা কি এবার তোমার মাথার মধ্যে দিয়ে গেছে কিনা? দেখো তো এখানে COOH হয়েছে কিনা বলো তো, COOH হয়েছে না, হয়েছে না, হয়েছে না? ঠিক আছে, আবার দেখো তো এখানে, আচ্ছা এখানে এভাবে আছে, আমি এদের অবস্থান পরিবর্তন করে দিতে পারি না? খেয়াল করো যে এখানে NH2, ধরো এটাকে এই পাশে দিলাম আর কে এই পাশে দিলাম, করতে পারি না, করতে পারি না? দেখো তো এটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি কিনা? ঠিক আছে, ধরো এখানে এমনি না লিখে, ভাল লাগতেছে না, এখানে আমরা NH2 আর আরটাকে এভাবে দিলাম, বলো তো এটা কি অ্যামাইনো অ্যাসিড হবে কি হবে না? নাকি অ্যামাইনো অ্যাসিড হবে না? এই লেখা যায়, লেখা যায়, বলো তো, আমরা কিন্তু বেশি চেঞ্জ করে নাই, বলো তো এরকম করা যায়? যায় না, যায় না, হয় সেম জিনিস, সেম জিনিস, জাস্ট আমরা জায়গাটা চেঞ্জ করছি একটু, ঠিক আছে? আচ্ছা এবার বলো তো এই যে NH2টা আছে, এই NH2টাকে আমরা, একটা নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন আছে তাই তো, এটাই তো লিখতে হবে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন, তাহলে কি তোমরা মাইনে নিবা বলো তো ভাইয়া? হ্যাঁ বলো তো ভাইয়ারা, তোমরা কি এই যে এই NH2 কে আমরা সিম্পল NH2 না লিখে, ধরো NH2 তো সিম্পল এরকম NH2, তাই না, এই যে এরকম, এই যে একটা মূলক, তো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে চাচ্ছি, ঠিক আছে? এটাকে এইভাবে না লিখে, খেয়াল করো, এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে এইভাবে লিখছি, বলো তো ভাইয়া এইভাবে কি আমরা লিখতে পারি কিনা? পারি কিনা, পারি কিনা? বলো তো কোনো ঝামেলা আছে, ঝামেলা আছে এবার লিখলে কি কোনো সমস্যা আছে বলো তো ভাইয়া? সমস্যা কি আছে? নাই তো, তাই না, লিখতেই পারি। এবার দেখো কারা কারা বন্ধন তৈরি করবে, এবার আসো তাহলে, এবার দেখো এখানে বন্ধন কারা কারা তৈরি করবে জানো? এই যে এই বট দ্বারা, ঠিক আছে, এরা বন্ধন তৈরি করবে, ঠিক আছে, এরা বন্ধন তৈরি করে জিনিসটা কেমন হবে জানো? জিনিসটা হবে, আসো দেখো আমরা এখানে একটু দেখি, হ্যাঁ দেখো এটা কেমন হবে। ঠিক আছে, এরপরে দেখো এই পাশে এই যে একটা হাত ফাঁকা, তাই না? দেখো তোমরা এই যে দেখো এখানে কার্বনের একটা হাত ফাঁকা, খেয়াল করে দেখো, আমরা এখান থেকে এইচ আর ওএইচ, শোনো এখানে এর এইচ আর ওএইচ, দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা ভাইয়া, দেখো তো তোমরা একটু জিনিস ভালো মতো খেয়াল করে, এইচ প্লাস ও এইচ মাইনাস, এটা কি করলে H2O, এটা হয় কিনা তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যে এটা হয় কিনা? এইচ প্লাস, আরে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, এটা করলে এটা কি হয় কিনা? হয়, হয়, হয়। হুম, ঠিক সেম কাজ হবে বুঝছো, এখান থেকে দেখো একটা পানি বের হয়ে যাবে, এই যে দেখো এই হাইড্রোজেন আর ওই OH মিলে পানি হিসেবে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই OH আর এই যে এখানকার হাইড্রোজেন, এই দুইজন মিলে কি হবে দেখো পানি হিসেবে বের হয়ে যাবে, মানে এরা কি বিক্রিয়া করবে ভাইয়া, এই যে দেখো এই বিক্রিয়াটা করবে, এই যে এই যে এই যে, ঠিক আছে, এরা এই বিক্রিয়াটা করবে, ঠিক আছে? দেখো এই OH এবং এই যে এইচ, এরা মিলে কি বন্ধন করবে, এই যে দেখো এরকম পানি হিসেবে বের হয়ে যাবে। তাহলে বলো তো পানি হিসেবে যদি ওরা পানি তৈরি করে, তাহলে কি ওরা আর কার্বন আর নাইট্রোজেনের সাথে থাকবে নাকি বের হয়ে যাবে? তোমরা আমাকে বলো তো, যে OH আর এইচ যদি পানি তৈরি করে, তাহলে কি ওরা এখানে থাকবে নাকি পানির কোনো হাত আছে, ওরা সবাই চলে যাবে না? তাহলে দেখো পানি মুক্ত অবস্থায় চলে যাবে। তাহলে দেখো তো এখানে কার্বন আর নাইট্রোজেনের একটা করে হাত ফাঁকা থাকলো না? দেখো তো কার্বনের একটা হাত, নাইট্রোজেনের একটা হাত পরস্পর ফাঁকা থাকলো না? ফাঁকা থাকলো না বলো তো ভাইয়া? ফাঁকা থাকলো, তাহলে কি বলবে, এই যে দেখো এখানকার কার্বন বলবে যে ভাই আমার হাত তো ফাঁকা, এই পাশের নাইট্রোজেন বলবে ভাই আমার হাতও তো ফাঁকা,
তাহলে কি করা যায়? আমরা দুইজনকে আজীবন এরকম ফাঁকা থাকবো? আরে না, কি দরকার ফাঁকা থাকার, আসো আমরাই মিলে যাই। ঠিক আছে, কে চলে গেছে তার জন্য কি আমরা বসে থাকলে হবে? আসো আমরা বন্ধন তৈরি করি। এই যে দেখো কার্বন আর নাইট্রোজেন সুন্দর করে বন্ধন তৈরি করলো। ঠিক আছে, তাহলে এই যে বন্ধন হলো, এই বন্ধনের নাম কি বলো তো ভাই? পেপটাইড বন্ধন। কি নাম, কি নাম? এই যে দেখো এখানে, এই যে এখানে একটা সুন্দর বন্ধন হয়েছে না? দেখো এই বন্ধনের নাম পেপটাইড বন্ধন। এখানে এই যে মিনি মিনি পিসি বন্ধনটা হয়েছে, এই যে এইটা বন্ধন। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, এই যে বন্ধন হয়েছে না কার্বন আর নাইট্রোজেনের মধ্যে, এই যে এটা হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন বলো তো ভাই? পেপটাইড বন্ধন। বুঝছো? তাহলে এখন আমরা বলো, ঠিক আছে, এখন আমরা তোমরা আমাকে একটু বলো যে তোমরা এই বন্ধনটা বুঝছো কিনা। এই যে বন্ধন হইলো, এই বন্ধনের নাম হলো পেপটাইড বন্ধন। কি বন্ধন ভাই? পেপটাইড বন্ধন। কি বন্ধন, কি বন্ধন? পেপটাইড বন্ধন। ঠিক আছে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো পেপটাইড বন্ধন। কি নাম, কি নাম বলো তো ভাইয়া? পেপটাইড বন্ধন। কি বন্ধন, কি বন্ধন? পেপটাইড বন্ধন। কি বন্ধন, কি বন্ধন? পেপটাইড বন্ধন। তোমরা কি সবাই বুঝছো এটা? এই তোমরা কি সবাই বুঝছো? তোমাদের কি মাথা ঠিক আছে? আসলেই বুঝছো? এই তোমরা যারা বুঝছো একটু বলো না তোমরা বুঝছো কিনা ঠিকঠাক মতো। যদি বুঝে থাকো তাহলে তো খেলা শেষ। এই যে এইভাবেই অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হবে। তাহলে একটা জিনিস দেখো তো, এই যে অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে বলো তো? একটা অ্যামাইনো গ্রুপ, তাই না? একটা অ্যামাইনো অ্যাসিডের কি গ্রুপ আসতেছে? অ্যামিনো গ্রুপ। আরেকটা অ্যামাইনো অ্যাসিডের কি গ্রুপ আসতেছে বলো তো? অ্যাসিড গ্রুপ। একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, অ্যাসিড গ্রুপ মিলে কি তৈরি করতেছে বলো তো? পেপটাইড বন্ধনে। তাহলে পেপটাইড বন্ধন কেমনে হচ্ছে বলো তো? একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ আর একটা অ্যামাইনো অ্যাসিডের কি গ্রুপ বলো তো? অ্যাসিড গ্রুপ মিলে পেপটাইড বন্ধন তৈরি করছে। ভালো মতো খেয়াল করে দেখো ভাই, এই যে দেখো এখানে একটা অ্যামাইনো গ্রুপ, আর এখানে এই যে দেখো এখানকার অ্যাসিড গ্রুপ আর একটা অ্যামাইনো গ্রুপ। হাই হাই, শেষ করবেন কখন? এইবার মাথা আসলেই ঘুরে যাবে কিন্তু স্যার, জান্নাতের মাথা কিন্তু ঘুরাইতেছে। ঠিক আছে, এই আমরা শেষ করে দেবো, আর তো বেশিক্ষণ নাই তোমাদের ক্লাসে। আর তো 4-5 মিনিট, আর মাত্র 5 মিনিট আছে। ও আচ্ছা, স্ক্রিনশট নিবা? এই যে নাও 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 নাও। ঠিক আছে, আজকে আর পড়ায় না, না আজকে তোমাদেরকে আর পড়াবো না। তোমরা খালি বন্ধনটা চিনছো কিনা এটা বলো। ঠিক আছে, তাহলে তোমরা কি চিনছো? চিনছো বন্ধনটা চিনছো? হ্যাঁ সবাই আসলেই চিনছো? এই যে দেখো পেপটাইড বন্ধন। তাহলে এভাবে পেপটাইড বন্ধন, ঠিক আছে, এভাবে এভাবে কি তৈরি হয়? কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এভাবে অসংখ্য এরা যুক্ত হলে কি হয় বলো তো? প্রোটিন তৈরি হয়। এবার আসো, তোমাদেরকে আর বেশি পড়াবো না, এই এই জিনিসটা দেখাইছি। এই পেজে আর হচ্ছে তোমাদেরকে অল্প কয়েকটা জিনিস দেখাবো। ঠিক আছে, আসো আসো, তোমাদেরকে অল্প জিনিস দেখাবো। আসো, আমি তো ভাবছিলাম তোমাদেরকে তোমাদেরকে ঠিক আছে, আমি তো ভাবছিলাম তোমাদেরকে পুরো আজকে প্রোটিনই পড়ায় ফেলবো। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? এখন রাজশাহীতে থাকা হয় অনেকদিন, তবে তোমাদের ক্লাস নিচ্ছি ঢাকা থেকে। ঠিক আছে, জুম ইউজার ভাইয়া আমি এই মাত্র আসলাম। হাই হাই, তুমি এই মাত্র কেন আসো? আগে কেন আসো নাই? ঠিক আছে, তাহলে দেখো তো, এই যে মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড মনে করো যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই মনে করো সব অ্যামাইনো অ্যাসিড গুলা যুক্ত হচ্ছে। ঠিক আছে, মনে করো সবগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, সবগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা বলো তো, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যকার যে বন্ধন, এই বন্ধনের নাম কি বলো তো? এই আজকে শুধু এই পেজ পড়াই শেষ করে দিব। ঠিক আছে, তোমাদের তো আমার উপর বিশ্বাস আছে নাকি? বলো তো, এই যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা হয়েছে, এই বন্ধনের নাম কি বলো তো? এই যে পরস্পর অ্যামাইনো অ্যাসিড যে এই যে পরস্পর, ঠিক আছে, যে মিলিত হয়েছে। ঠিক আছে, ক্লাস রেকর্ড আগামীকালকে পাবা সকালে ইনশাল্লাহ। এই অ্যামাইনো অ্যাসিড যে পরস্পর যুক্ত হয়েছে, এগুলো কি বলতো? পেপটাইড বন্ধন। দেখো এই যে পেপটাইড বন্ধনের মাধ্যমে যে শিকলটা তৈরি হয়েছে না, এই যে দেখো এই যে পেপটাইড বন্ধনের মধ্যে যে শিকলটা তৈরি হয়েছে, যদি এখানে 50-এর কম, কার কম দেখো, যদি 50-এর কম অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে, less than 50 অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে পেপটাইড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের এই শিকলকে আমরা কি নামে ডাকবো জানো? পেপটাইড। কি নামে ডাকবো বলো তো ভাইয়া? পেপটাইড। কি নামে? ঠিক আছে, কি নামে ডাকবো? পেপটাইড।
কি নামে ডাকবো? পেপটাইড। আর দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, হ্যাঁ, ধরো এখানে অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত আছে, ঠিক আছে। এখানে ধরো 50-এর বেশি অ্যামাইনো অ্যাসিড আছে। কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে বলো তো ভাইয়া? 50-এর বেশি। 50-এর বেশি। তাহলে 50-এর বেশি যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে এখানে এটাকে আমরা কি নামে ডাকবো জানো? পলিপেপটাইড। পলিপেপটাইড কি নাম বলো তো ভাইয়া? পলিপেপটাইড। তাহলে তোমরা কি পেপটাইড আর পলিপেপটাইড বুঝছো? দেখো তোমাদেরকে আমি তিনটা জিনিস বুঝাইছি। পেপটাইড বন্ধন, ঠিক আছে, আর এদের মাঝখানের যে বন্ধনগুলা, এই বন্ধনগুলোর নাম হচ্ছে পেপটাইড বন্ধন, তাই না? এই বন্ধনগুলোর নাম কি? দেখো এই বন্ধনও পেপটাইড বন্ধন, এই বন্ধনও পেপটাইড বন্ধন, এই বন্ধনও পেপটাইড বন্ধন। তাহলে দেখো তো এখানে তোমাদেরকে আমি তিনটা জিনিস শিখাইছি। পেপটাইড বন্ধন কি জিনিস? দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যখন যুক্ত হচ্ছে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হচ্ছে। যখন এখানে 50-এর কম অ্যামাইনো অ্যাসিড আছে তখন এই যে একটা শিকল তৈরি হলো, এই শিকলকে আমরা কি বলছি? পেপটাইড। কি শিকল ভাইয়া? পেপটাইড শিকল। আর যখন দেখো এখানে 50-এর বেশি অ্যামাইনো অ্যাসিড আছে, মানে ন্যূনতম 51টা হইতে হবে। 50-এর বেশি মানে ন্যূনতম প্রোটিন হওয়ার জন্য ন্যূনতম কয়টা হইতে হবে? ন্যূনতম 51টা অ্যামাইনো অ্যাসিড হইতে হবে। 51টি। ঠিক আছে, ন্যূনতম 51টা অ্যামাইনো অ্যাসিড দরকার, ঠিক আছে। অ্যাসিড যুক্ত হলে কি তৈরি হবে? প্রোটিন, ঠিক আছে। তাহলে বলো তো, আচ্ছা আচ্ছা, এই পলিপেপটাইডগুলো প্রোটিন তৈরি করে, এই পলিপেপটাইডগুলো কি তৈরি করে? প্রোটিন, ঠিক আছে। তাহলে তোমরা কি পেপটাইড আর পলিপেপটাইডটা বুঝছো? দেখো পেপটাইড বন্ধন হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ধন। আর যদি এখানে 50-এর কম অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, যদি এখানে 50-এর কম অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন আমরা এটাকে বলি পেপটাইড, পেপটাইড চেন। এই চেনটাকে আমরা বলি পেপটাইড চেন। আর যদি এখানে 50-এর বেশি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, খেয়াল করে দেখো এখানে যদি 50-এর বেশি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন আমরা এটাকে কি চেন বলতেছি বলো তো ভাইয়া? কি চেন? কি চেন? কি চেন বলো তো ভাইয়া? যদি 50-এর বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে আমরা এটাকে বলি পলিপেপটাইড চেন। আর এই পলিপেপটাইড চেনগুলা যখন ফোল্ডেড হয় তখন এটাকে আমরা বলি প্রোটিন, ঠিক আছে। ধরো মনে করো এটা চেন, হ্যাঁ, ধরো এই যে মেয়েরা গলায় পরে না চেন, ঠিক আছে, এই মেয়েরা তোমরা যারা আসো তোমরা এই যে গলায় চেন পরো না। এবার ধরো এই যে গলার চেন, এটাকে ধরো আমি লম্বা করে ধরছি, তাহলে এটাকে ধরো এই চেনের সাথে তুলনা করো। তাহলে এই যে এরকম একটা পলিপেপটাইড চেন, ঠিক আছে, এই চেনটাকে যদি আমি এইভাবে এইভাবে করে নিয়ে চলে আসি, নিয়ে এসে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো না? ঠিক আছে, জান্নাত চেন পরে না, কিন্তু মেয়েরা তো পরে সচরাচর, তাই না? যে চেনটা পরে এই যে ধরো এরকম এরকম, এই যে পলিপেপটাইড চেন, এই চেনটাকে মনে করো, এই যে চেন তো আর মেয়েদের এত বড় হয় না, মনে করো এত বড়, এইটা হলো একটা পলিপেপটাইড চেন। এই পলিপেপটাইড চেনকে যদি এভাবে নিয়ে চলে আসি তাহলে হাতের মুঠোয় আনা যাবে না বলো তো? হাতের মুঠোয় যখন নিয়ে চলে আসতেছি তখন এই চেনটা এই যে ফোল্ডেড হলো না বলো তো? ফোল্ডেড হলো না? এই যে ফোল্ডেড হলো, এই পলিপেপটাইড চেনটা যখন ফোল্ডেড হয় এই অবস্থাকে বলা হয় প্রোটিন। তাহলে এক বা একাধিক পলিপেপটাইড চেন ফোল্ডেড হলে এই গঠনটাকে আমরা বলি প্রোটিন। কি বলি? কি বলি ভাইয়া? প্রোটিন, ঠিক আছে। তার মানে তুমি চিন্তা করো যে মেয়েদের একটা চেন, জাস্ট সিম্পল এই জিনিসটা বুঝে যাও, তাহলে আজকে আর আর কিছু পড়াবো না, হ্যাঁ। যে ধরো এই যে এরকম একটা পলিপেপটাইড, ধরো ধরো মেয়েদের একটা চেন যদি ধরো এইভাবে তুমি লম্বা করে ধরলা, এবার হাতে যদি ছেড়ে দাও, হাতে এখানে এসে সুন্দর করে এরা একদম প্যাঁচা 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 এতটুকু অবস্থায় থাকবে না এখানে। এই যে দেখো প্রোটিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেনকে যখন আমি এইভাবে নিয়ে এসে এই যে গোল্লা করে ফেললাম, হাতের মুঠোয় নিয়ে চলে আসলাম, এই যে একটা তারা, তাহলে তারা অনেকগুলা ফোল্ড হয়েছে, ফোল্ড হয়ে হয়ে তো এই যে অল্প একটু জায়গা আসছে, ফোল্ড না করলে তো তারা এতগুলো জায়গা নিত, তাই না? এত বড় হয়ে যাচ্ছিল, যখন আমরা তাদেরকে আমরা ফোল্ড করছি তখন তারা এইটুকু জায়গাতে চলে আসে। এই যে এইটুকু জায়গাতে চলে আসে এটাকে বলা হয় প্রোটিন। কি বলে? কি বলে? প্রোটিন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে তোমাদের বইয়ে জাস্ট দেখায় শেষ। এই যে দেখো, দেখো পেপটাইড, এই যে দেখো পেপটাইড যখন এই যে অ্যামাইনো অ্যাসিডের শিকল, আর পলিপেপটাইড দেখো যখন 50টার অধিক অ্যামাইনো অ্যাসিড আছে, 50টার অধিক। আর এখানে দেখো প্রোটিনের সংজ্ঞায় কি বলছে? এক বা একাধিক পলিপেপটাইড ফোল্ডেড হয়ে কি হয়ে কি হয়ে ফোল্ডেড হয়ে যখন 3D আকৃতি প্রাপ্ত হয়, কি আকৃতি? কি আকৃতি? 3D আকৃতি প্রাপ্ত হয় তখন এটাকে আমরা বলি প্রোটিন। আর প্রোটিন ফোল্ড না হলে প্রোটিন কার্যকরী হয় না। ফোল্ড না হলে প্রোটিন কি হয় না ভাইয়া? কার্যকরী হয় না। বোঝা গেছে ভাইয়া? এই তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? ঠিক আছে, তোমরা কি বুঝছো? ভাইয়া 50টা অ্যামাইনো অ্যাসিড একসাথে থাকলে কি প্রোটিন তৈরি করতে পারবে? না, 50টা থাকলে আমরা এটাকে বলবো পেপটাইড।
কি বলবো ভাইয়া, পেপটাইড। ঠিক আছে, তাহলে এই যে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তোমরা বারবার বলতেছিলে ভাইয়া ছেড়ে দেন ছেড়ে দেন ভাইয়া ছেড়ে দেন, ঠিক আছে, আর পড়াবো না, এই যে শেষ। ঠিক আছে, ক্লাস শেষ হবে কখন, এই যে ক্লাস শেষ। ঠিক আছে, ওকে। তাহলে আজকে তোমাদেরকে আমরা মোটামুটি খুব একটা বেশি পড়াইতে পারি নাই। দেখি আমরা নেক্সট দিন ইনশাল্লাহ প্রোটিনের বৈশিষ্ট্য দিয়ে প্রোটিন শেষ করে ফেলবো। হ্যাঁ, প্রোটিনের বৈশিষ্ট্য দিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রোটিন শেষ করে দিব। এখন না, কতগুলা পড়ানোর জন্য নিয়ে আসছিলাম। ঠিক আছে, ওকে 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 ওকে। তাহলে তোমরা ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।